how in nation states deal with other states and with both internal and external power relations between states. Yes, so international relations হচ্ছে একটা রাষ্ট্রের সঙ্গে the relationship among the states. আমরা এখন বলছি হচ্ছে স্টেট, হ্যাঁ। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে হচ্ছে স্টেটের সেরকম হচ্ছে তোমার কনক্রিট ধারণা ছিল না, হ্যাঁ। এখন যেরকম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে এটা একটা কনক্রিট, হ্যাঁ, বাস্তবতা সারা দুনিয়া জুড়ে এসেছে। সো সেই বাস্তবতার জায়গা থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু থিওরি আছে, হ্যাঁ। একটা থিওরি হচ্ছে রিয়ালিজম, হ্যাঁ। রিয়ালিজম হচ্ছে আইডিয়ালিজম না। আইডিয়ালিজম মানে হচ্ছে ওই যে বললাম না আমরা আইডিয়ালিজম, হোয়াট ইজ আইডিয়ালিস্টিক ভিউ বলি না, মানে সবকিছু এরকম 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 আমরা অনেকে কল্পনা করি না, কিন্তু সবকিছু আসলে কি এরকমই থাকে? সবকিছু কি ওইরকম থাকে? No. হ্যাঁ, নো স্যার। ওকে, সো রিয়ালিজম মানে হচ্ছে বাস্তবে আসলে কি ঘটে। এই জন্য বাস্তবে যেটা হচ্ছে কি আইডিয়াস, রিয়ালিজমটা হচ্ছে একদম আসলে একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের বাস্তব সম্পর্কটা কেমন হবে। So in terms of realism, Jack Snyder argued at realism's core is the belief that international affairs is a struggle for power among self-interested states. Clear-sighted states can mitigate the causes of war by finding ways to reduce the danger they pose to each other. It advocates emphasize that a ruthless pragmatism about power can actually yield a more peaceful world, if not an ideal one. So important simply মনে রাখবা, পৃথিবীর সকল রাষ্ট্র মাত্রই আরেকটা রাষ্ট্র থেকে ভিন্ন। কিসের জন্য ভিন্ন? দুটো রাষ্ট্র কেন ভিন্ন বলতো? এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র কেন ভিন্ন? কালচার ভিন্ন স্যার। নো স্যার, সার্বভৌমত্ব আছে আলাদা আলাদা। স্যার ফরেন পলিসির কারণে। হ্যাঁ, ফরেন পলিসির কারণে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একবার একটা সেমিনার হচ্ছিল, একজন বলতেছিল একটা দেশ ছিল রাষ্ট্র বানাইলাম তিনটা। মানে একটা দেশ ছিল রাষ্ট্র বানাইলাম তিনটা। তো আরেকজন প্রশ্ন করতেছিল আমরা তো একটা দুনিয়া ছিলাম কিন্তু রাষ্ট্র বানাইলাম 195টা। সো ইউরোপ সবাই মিলেও তো একটা রাষ্ট্র হইতে পারতো, হইছে? হইছে? নো স্যার। কেন নো স্যার। আলাদা রাষ্ট্র করতে হলো? বুঝছো জিনিসটা? সো আমাকে আলাদা রাষ্ট্র করতে হলো এই কারণে যে প্রত্যেক রাষ্ট্রের স্বার্থ আলাদা। দুটো রাষ্ট্রের স্বার্থ যদি একই হতো, দুটো রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র হতো। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। বুঝছো কিনা জিনিসটা? এটা হচ্ছে সবচাইতে রিয়েলিস্টিক ভিউ অ্যাবাউট দ্য স্টেট। এটা নিয়ে আমি জানি না তোমরা কখনো ইয়া পড়েছো কিনা, জর্জিও আকাম্বেন পড়েছো কিনা। আমরা অ্যানথ্রোপোলজি অফ ল এন্ড হিউম্যান রাইটস এ পড়েছি। আমি তোমাদেরকে বলবো জর্জিও আকাম্বেন পড়ে ফেলতে তোমাদের মাস্টার্স এ ওঠার আগে আগে, হ্যাঁ, ইন ইউর অফ টাইম। স্টেট অফ এক্সেপশন এর সহ তার দুটো বই আছে, দেখে নিবা। তো তো ওনার খুব ইন্টারেস্টিং আর্গুমেন্ট আছে এই বিষয়ে। তো স্টেট মাত্রই হচ্ছে অপর স্টেট থেকে ডিফারেন্ট বিকজ প্রত্যেক রাষ্ট্রের স্বার্থ হচ্ছে আলাদা। দুটো রাষ্ট্রের স্বার্থ যদি একই হতো, দুটো রাষ্ট্র মিলে আসলে একটা রাষ্ট্র হতো। ফলে দুটো রাষ্ট্র আলাদা এই জন্য যেহেতু দু রাষ্ট্রের তোমার হচ্ছে স্বার্থ আলাদা। এই জন্য আমরা দেখবা ডিপ্লোমেসিতে অনেক শব্দ শুনবা, বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র, এরকম একটা এক ধরনের ডিমার্কেশন আছে না? বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্রকে এটা ডিপ্লোম্যাটিক তোমার হচ্ছে এই যে ভোকাবুলারিতে ইউজ করা হলেও বাস্তবতা হচ্ছে রাষ্ট্র মাত্রই হচ্ছে আরেক রাষ্ট্র থেকে তার ইন্টারেস্ট হচ্ছে আলাদা। মানে দুটো রাষ্ট্র কখনোই এক না, দুটো রাষ্ট্রের ইন্টারেস্ট কখনো এক না। এই জন্যই দুটো আলাদা আলাদা রাষ্ট্র। ক্লিয়ার? ক্লিয়ার? ফলে যারা রিয়েলিস্টিক তারা মনে করে বন্ধু রাষ্ট্র বলে তারা আসলে কোনো ধারণা নেই। বুঝছো জিনিসটা? যারা দোজ উইথ দ্য রিয়েলিস্টিক, রিয়েলিজম মানে রিয়েলিজম যে থিওরি, তারা মনে করে যে প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্র স্বার্থ আলাদা এবং তার রাষ্ট্র স্বার্থের জন্য তার রাষ্ট্র স্বার্থটাই হবে তার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রাইম কনসার্ন। কিভাবে মানে দুনিয়াটা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট, দুনিয়াটা হচ্ছে এমন যে তোমাকে আরেকটা রাষ্ট্রের সঙ্গে নানান বিষয় তোমাকে নেগোসিয়েশনে যেতে হবে, নানান কাজে নানান বিষয়, হ্যাঁ।
in terms of economy, in terms of communication, in terms of business, in terms of war, in terms of মানে so on, অনেক কিছুতে তোমাকে আরেকটা রাষ্ট্রের সঙ্গে কন্টিনিউয়াসলি নেগোসিয়েশন যেতে হয় না? তো সেই নেগোসিয়েশনে প্রত্যেক রাষ্ট্রেরই তো আলাদা আলাদা স্বার্থ আছে। ইট ডাজন্ট মিন যে তুমি তোমার প্রত্যেক স্বার্থকে আরেকটা রাষ্ট্রকে বিকায় দাও। রাষ্ট্রগুলা যখন চুক্তি করে, দেখো না তোমরা নানান ইস্যুতে চুক্তি করে না? দেখো না তোমরা নানান ইস্যুতে তাদের মধ্যে ডিলিং হয়। সে ডিলিং গুলো কেন হয়? কারণ প্রত্যেক রাষ্ট্রের নিজেদের আলাদা আলাদা স্বার্থ আছে। বুঝছো জিনিসটা নোবেল? বুঝছো জিনিসটা? Yes, sir. রাষ্ট্রে আলাদা আলাদা, এবং সে যখন অন্য রাষ্ট্রের সঙ্গে ডিল করে সে মূলত নিজের স্বার্থের জায়গাটা তদারকি করে, আর ওই রাষ্ট্রটা তার স্বার্থের জায়গাটা দেখে, এবং মিউচুয়ালি বেনিফিট হয় দুই পক্ষই। কিন্তু মাঝে মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে যায় অনেক সময় যারা হচ্ছে দুর্বল রাষ্ট্র, হ্যাঁ, তাদের পক্ষে আসলে সেটা ভিন্ন হিসাব। আমরা সেই আলাপগুলোতে আস্তে আস্তে যাবো। সেকেন্ড পয়েন্ট পড়ো, নোবেল এটা পড়ো। সোভারেন স্টেট। Sovereign states are the primary actors in international politics, not the leaders, ideologies, international organization, or non-state actors. সো ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে প্রাইম অ্যাক্টর হচ্ছে আসলে মূলত রাষ্ট্র। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কি হয় তোমার হচ্ছে এক ধরনের কি হয় তোমার হচ্ছে সম্পর্কটা, এটা কোনো লিডারের সঙ্গে না, কোনো আইডিওলজির সঙ্গে না। এগুলো দেখবা 2014 সালের ইলেকশনের পরে বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু মারাত্মক এক ধরনের ক্রাইসিসের মধ্যে পড়ছিল, মানে বিশেষ করে লেজিটিমেসি ক্রাইসিস। হয়তো জানো তোমার ইলেকশন না হলে যে কোনো গভর্নমেন্ট মাত্রই লেজিটিমেসি ক্রাইসিসের মধ্যে। তখন সরকার মাত্রই যখন হচ্ছে খবর পাইলো যে যেমন হচ্ছে সারা দুনিয়াতে তখন একটা গার্ল ম্যারেজ, সরি কি আর্লি ম্যারেজ নিয়ে একটা, হ্যাঁ, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স এগুলো নিয়ে একটা সেমিনার হয়েছিল ইউকেতে। তো তারা কিন্তু কোন একটা লিডারকে ডাকে না, মোস্টলি কোন একটা কি ডাকে, কোন একটা স্টেট প্রধানকে ডাকে বা স্টেট। এই যে দেখো না ইন্টারন্যাশনাল ইয়াগুলো, দেখো আবার সেখানকার অনেকগুলো লিডার তারা এই ধরনের ইন্টারন্যাশনাল ইয়াগুলোতে তোমার হচ্ছে প্রোগ্রাম গুলোতে যায়, এগুলোকে তারা আবার ক্যাপিটালাইজ করে, এগুলো ছবি তুলে তোমার হচ্ছে ক্যাম্পেইন। দেখো তোমাদের অনেকে বন্ধু বান্ধব দেখো না, আমাদেরকে যেমন আমাদেরকে অনেকে দেখো না একটা ভালো প্রতিষ্ঠিত একজন মানুষের সঙ্গে একটা যদি সেলফি তুলতে পারি, ছবি তুলে যদি ফেসবুকে দিতে পারি, নিজের এক ধরনের দেখো না আমরা এক ধরনের মানে মানে এক সেন্স অফ মানে ভালো লাগা আর কি, হ্যাঁ, আমাদের ভালো লাগার অনুভূতি কাজ করে না? সো ইট ইজ সামথিং লাইক দিস। অনেক স্টেট অ্যাক্টর, স্টেট লিডার, হ্যাঁ, they use and misuse, that is different thing, but international relations is mostly a state with a state relation. Yeah. Clear, Raymond? Yes. Yes, sir. International system is in a state of anarchy as there is no overarching world government. Relate this to Hobbes. তোমরা ওই যে হবসের কথা মনে আছে না, পড়ছো না? War of all against all, মনে আছে না তোমাদের? Yes, sir. পড়ছো না? স্টেট অফ নেচার পড়ছো না? যে মানুষ মাত্রই অপরাধ প্রবণ তৈরি করে, তোমরা পড়ছো না যে রাষ্ট্র সারা দুনিয়াতেই হচ্ছে। সো ইন্টারন্যাশনাল রিলেশনটাও কেমন হবে, এটাও তো এক ধরনের মানে সারা দুনিয়ার ওই পলিটিক্সটা, ওই কসমোপলিটানিয়ার যে ধারণাটা, সেটাও তো তোমার হচ্ছে প্রবলেমেটিক ইন এ সেন্স যে এটার রেগুলেটরি বডি কি কেমন হবে, কে কার কতটুকু স্বার্থ দেখবে, কে কতটুকু স্বার্থ দেখবে না, তাই না? যেমন আমরা বলি না যে মডার্ন স্টেটের অনেক জিনিস আমরা মেনটেন করি, তাই না, যেহেতু আইন আছে, আদালত আছে, কিন্তু একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের স্বার্থ কিরকম ভাবে হবে না হবে, তাই না, এটা তো কোনো রেগুলেটরি বডি একসময় ছিল না। ছিল এক সময়? না, এই যে স্যার। ইউএন হওয়ার আগে এগুলো কি 1945 এর আগে এই ধরনের কিছু ছিল? না, স্যার। ওভারআর্চিং কিছুই ছিল না। এবং ইউএন যে আছে, ইউএন এরও there are myriad of limitations, we will talk about it. States are in a self-help system, basic economic and military power to ensure their own security and advance their own interests, as they cannot depend on anyone else for help. যেটা অলরেডি আমি বলছি যে স্টেট মানে হচ্ছে প্রত্যেক রাষ্ট্রেরই আলাদা আলাদা স্বার্থ। রাষ্ট্র মানেই হচ্ছে রাষ্ট্র স্বার্থ, প্রত্যেক রাষ্ট্রের আলাদা আলাদা স্বার্থ। A state should not base foreign policy on moral concern or rely on international organizations. এই যে আমরা বললাম না যে সুন্দর সুন্দর যে মাধুর্যের কথা, তুমি যদি সুন্দর সুন্দর কথা শুনো যে সবাই তোমার থেকে নিয়ে নিবে, মানে এটা আইডিয়াল না। মরালিটির মধ্য দিয়ে আসলে স্টেট চলে না, হ্যাঁ, মানে ফরেন পলিসি চলে না। দেয়ার আর নেগোসিয়েশনস, ডিবেট, ডিসকাশনস, তাই না? বুঝছো জিনিসটা? ক্লিয়ার?
ক্লিয়ার? জি স্যার। যেমন তুমি হচ্ছে মরাল জায়গা থেকে তুমি এই যে দেয়ার আর মিনিট অফ ইস্যুস, তুমি দেখো না এই যে আমি এগুলো আস্তে আস্তে আমরা আলাপ করবো, মরাল ইস্যুগুলো নিয়ে একটু একটু নেক্সটে আমাদের আলাপ আছে। আবার অনেক রাষ্ট্র আছে কি করে, তাদের নিজেদের সিকিউরিটির জন্য তারা কি করে অন্য রাষ্ট্রকে হামলা করে। যেমন তোমরা ইউ আর অলরেডি অ্যাওয়ার অফ ইট, যে আমরা অলরেডি উই অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইট। এই যে আমাদের ওই যে একটা আর্টিকেল পড়লাম না, এই যে মধ্যপ্রাচ্যে কেন হচ্ছে অথরিটারিয়ান রেজিম, মনে আছে না তোমাদের? একটা আর্টিকেল পড়লাম না আমরা, ইভা বেলিন। ইভা বেলিনের আর্টিকেলটা। তো সেখানে আমাদের মনে আছে কিনা জানি না যে যখন আরবের সকল রাষ্ট্র একসঙ্গে মিলে পশ্চিমের বিরুদ্ধে একটা তেল অস্ত্র অবরোধ করেছিল, মনে আছে তোমাদের? Yes, sir. মনে আছে 1973 তে আরবের সকল দেশ মিলে তোমার হচ্ছে সারা দুনিয়ার উপর তেল অবরোধ করছে। তেল অবরোধ করা মানে বুঝছো তো, সারা দুনিয়ার ইকোনমি ফল ডাউন। সো অটোমেটিক্যালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তখন দে আর ওরিয়েড অ্যাবাউট ইট, যে কোনো ভাবে তাদের তেলের অবরোধের এই জায়গাটাতে ইন্টারভেন করতে হবে, এই জায়গা যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। এজন্য তারা দেখবা যে এই যে ইসরায়েল অ্যাজ ওয়েল অ্যাজ ইজিপশিয়ান মিলিটারিকে পয়সা দিয়ে, তাই না? এরপর দেখো তারা কন্টিনিউয়াসলি মিডল ইস্টে একটা না ইন্টারভেন করে যাচ্ছে, মানে তাদের মধ্য এই যে এটার নাম কি, পশ্চিমা দুনিয়ার স্বার্থে যাতে কোনো ধরনের আঘাত না আসে, তাদের সিকিউরিটি মানে আগে এক সময় মনে করা হতো যে শুধু বর্ডারের সিকিউরিটি, এখন কিন্তু শুধু বর্ডারের সিকিউরিটি বলে কিছু নেই, এখন নানান ধরনের ধারণা আসছে, ফুড সিকিউরিটি, ইকোনমিক সিকিউরিটি। আগে আমরা সিকিউরিটি বলতে শুধু কি মনে করতাম, সিকিউরিটি এই যে মনে করলাম যে বর্ডার পাহারা দেওয়া, এটা কিন্তু আমরা সিকিউরিটি মনে করতাম, তাই না? এখন তারা মিরিয়ার অফ মানে সিকিউরিটি নোশনটাও তো অনেক ডেভেলপ করেছে, যে নিজের সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য অল কাইন্ডস অফ সিকিউরিটিস। তুমি দেখবা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখন নানান সূত্র নানান কারণে নানান দেশে তারা কি করে ইন্টারভেন করে। ইরাক ইন্টারভেন করেছে, আফগানিস্তান ইন্টারভেন করেছে, দেখছো না তোমরা? আচ্ছা, ব্যালেন্স অফ পাওয়ার, ওই যে বাইপোলার মানে হচ্ছে দুটো স্টেটের মধ্যে, নাকি ব্যালেন্স অফ পাওয়ার হেজিমনি, এই যে দেখো না এখন সারা দুনিয়াতে ব্যালেন্স অফ পাওয়ারটা কেমন। একটা সময় ছিল ব্যালেন্স অফ পাওয়ারটা ছিল সারা দুনিয়া দুটো ব্লকে বিভক্ত ছিল, আইদার ইউ আর ফ্রম সোভিয়েত ব্লক অর ইউ আর ফ্রম ওয়েস্ট ব্লক, এটাকে বলে কোল্ড ওয়ার, মনে আছে তোমাদের? এটা মনে আছে? Yes, sir. সোভিয়েতের পতনের পরে একটা ইউনিপোলার মানে সারা দুনিয়ার, বুঝছো জিনিসটা? আগে ছিল বাইপোলার, আইদার তুমি সোভিয়েত ব্লক অর তোমার ইয়া ব্লক, এরপরে সোভিয়েতের পতনের পর একটা ইউনিপোলার আমরা একটা জায়গা দেখলাম, তাই না? মনে আছে না তোমাদের? ইউনিপোলার তারপর শুধু ইউনিপোলার মানে কি, এটা একদম মানে আমেরিকান হেজিমনি ছিল, তাই না? আমেরিকা যা বলতো দুনিয়া আসলে তাই সেভাবে। এরপরে এর আগে এক সময় ছিল মাল্টিপোলার, তাই না? অসংখ্য স্টেট ইয়া ছিল। এখন আবার একটু ডিফারেন্ট, এখন আমেরিকাও আছে, চায়নাও আছে, চায়না একটু ডিফারেন্ট ওয়েতে আছে। এখন আবার দেখবে যে আঞ্চলিক জায়গাগুলো হচ্ছে আবার ডিফারেন্ট, যেমন রিজিওনাল জায়গাগুলো। এই যে তুমি দেখো তোমার হচ্ছে এটার নাম কি, এক সময় ছিল সোভিয়েত ভার্সেস আমেরিকা, হ্যাঁ? এটা হয়ে যাওয়ার পরে তো সোভিয়েত পড়ে গেল, সোভিয়েত পড়ে যাওয়ার পরে হচ্ছে আমেরিকা দাঁড়ায় গেল। সো আমেরিকা অনেক পরে দে রিয়েলাইজ দ্যাট যে তাদের হচ্ছে ওই যে বলে না পটেনশিয়াল এনিমি, তাদের পটেনশিয়াল, হ্যাঁ তোমার হচ্ছে সমকক্ষ কে হবে, দে আর ওরিয়েড অ্যাবাউট এন্ড দে আর অ্যাফ্রেড অফ তোমার হচ্ছে চায়না। সো চায়না নিয়ে অ্যাফ্রেড হওয়ার জন্য এবার তারা কি করছে, সারা তাদের ফরেন পলিসিটাকে এমন ভাবে সাজাইছে যে মানে চায়নাকে থামাইতে হবে। এজন্য তারা দেখবা অনেকগুলো রিজিয়নে এক একটা রাষ্ট্রের সঙ্গে এক এক ভাবে তারা অ্যালাই করছে। যেমন সাউথ এশিয়াতে তারা অ্যালাই করছে হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে, তাই না? ইন্ডিয়া করে, এবং তারা 2005 সালের পরে যে সাউথ এশিয়াতে যে আমেরিকান যে রাষ্ট্র স্বার্থ, এটা আসলে ইন্ডিয়ান রাষ্ট্র স্বার্থ, মানে এরকম ভাবে মিলে গেছে আর কি। হ্যাঁ, আমেরিকান যে ফরেন পলিসি এটা ইন্ডিয়া যেভাবে চায় ওভাবে হবে। আবার এক সময় দেখো ইন্ডিয়া এখন আমেরিকানদের সঙ্গে অনেক দহরম মহরম। এক সময় ইন্ডিয়া ছিল আমেরিকান এগেনস্ট ব্লকে, সোভিয়েত ব্লকে ছিল না এক সময় ইন্ডিয়া, মনে আছে নেহরুর সময়? তখন স্যার পাকিস্তানকে মেবি প্রায়োরিটি বেশি দিত। হ্যাঁ, তখন আমেরিকা, হ্যাঁ পাকিস্তান হচ্ছে, পাকিস্তানের একটা শাসক ছিল একসময় লিয়াকত আলী খান, সে মানে ওই যে ইয়া খেলার মতো আমরা বলি না, খুব সে 1949-এ মানে সে বুদ্ধি করে আমেরিকান ব্লকে চলে গেছিল। আমেরিকান ব্লকে যাওয়ার কারণে কিন্তু তোমার হচ্ছে পাকিস্তান হিউজ তোমার মানে সে বুঝতে মানে তখন বুঝিও না যে আমেরিকা এরকম ভাবে পাওয়ারফুল হবে সে সময়, বাট সে ওই ব্লকে যায়া মানে তার পাকিস্তানের যে অ্যাডভান্সমেন্ট গুলো, ইকোনমিক অ্যাডভান্সমেন্ট গুলা
সে মোস্টলি পুরো দেখো না, কারণ ওই সময় আমেরিকা কি করছে, এই যে এই এলাকার তখন তার স্বার্থ দেখার জন্য মোস্টলি পাকিস্তান রিলাইড অন, সরি, এই পুরো দক্ষিণ এশিয়াতে তার স্বার্থ রক্ষার জন্য আমেরিকা মোস্টলি রিলাইড অন পাকিস্তান এট দ্যাট মোমেন্ট, বুঝো নি? ওই জন্য দেখো সে দুটো রাষ্ট্রে বিশেষ করে 1960s কোরিয়া এবং পাকিস্তানে যে পরিমাণ পয়সা ঢালছে আমেরিকা সে সময় কল্পনা করতে পারবে না, পুরো ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এই যে ব্যালেন্স অফ পাওয়ার, আমরা এগুলো নিয়ে আমাদের নেক্সট উইকেও আমরা আমাদের আলাপ আছে ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে ইন ডিটেইল আমরা আলাপ করব। সো মোস্টলি স্টিল আমরা দুনিয়াতে দেখছি যে একটা হেজিমনিক ওয়েস্টার্ন পাওয়ার স্টিল আছে। হ্যাঁ, আচ্ছা এগুলো দেখে নিবে, এগুলো তো তোমরা জানো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিড দ্য সাপোর্ট অফ পাওয়ারফুল কান্ট্রিজ ইন অর্ডার টু এনফোর্স রুলস। Governments regardless of regime type will have similar responses to threats. Philosophical foundation of work of Thucydides, Machiavelli and Hobbes. So তোমরা সারাপার ভিডিওটা দেখেছো না, মেলিয়ান ডায়ালগটা নিয়ে? সারাপার ভিডিও দেখেছো সবাই? ওটা বুঝিনি স্যার, ওটা জি স্যার। কেউ দেখেছো এবং এক্সপ্লেইন করতে পারবা মেলিয়ান ডায়ালগটা? এনিওয়ান? মাশায়েক দেখেছো? স্যার ভিডিওটা দেখেছি স্যার, কিন্তু এটা বুঝি নাই। Athens, স্যার এই নিয়ে আলোচনা করেছিল স্যার, Athens, Spartansরা ইয়ে করছিল। স্যার মানে ওরা কোন দিকে যাবে না, মানে ডেমোক্রেটিকের মানে ওরা, স্যার আরেকটা নাম ভুলে গেছি না, এখানে স্পার্টা, স্পার্টা মোস্টলি হচ্ছে তখন অ্যাথেন্স এবং স্পার্টা। অ্যাথেন্স তার হচ্ছে কি করছিল, ওই যে ও তো ভালো জানবে, তোমরা আগামেমনন, আমি সরি আগামবেন আর আগামেমনন মিলাই ফেলি, তোমরা আগামেমনন এগুলো পড়ো না এই যে মাসুদা? এখন আমাদের কি এনশিয়েন্ট গ্রিক কিছু পড়ায় নাই, জাস্ট ওভার দ্য ইয়ে পড়িয়েছে, লাইক ওভারঅল একটা আইডিয়া দিয়েছে। ছোটবেলায় পড়েছি আগামেমনন বা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, সরি অসুবিধা নেই, এইগুলো মানে ছোটবেলায় তোমরা অনেকেই 9-10 এই ধরনের এগুলো পড়তাম, মাইথোলজি আছে। যাই হোক, সো দ্য ইস্যু ইজ দ্যাট যে সে সময় তোমার হচ্ছে, হ্যাঁ এনিওয়ান ব্যাখ্যা করবা? মাসুদা বলো। I can try to explain. Yes, please. So basically স্পার্টানরা ইয়ে ছিল, কি ছিল, আর এথেনিয়ানসরা হচ্ছে গিয়ে ডেমোক্রেসি ছিল, আর স্পার্টানরা অলিগার্কিক স্টেট ছিল, আর মেলিনিয়ানসরাও হচ্ছে গিয়ে এথেন্সের এগেইনস্টে ওদের একটা ওয়ার চলছিল। তো বেসিক্যালি ইয়েরা বলছিল মেলিনিয়ানরা অনেক ছোট একটা স্টেট ছিল, ওই জন্য ইয়ে বলছিল, কি বলে, এথেনিয়ানসরা বলছিল যে তোমাদের তো মানে কোনো বেল নাই, বেসিক্যালি তোমরা এত ছোট একটা আইল্যান্ড স্টেট, তোমরা যে ইয়েটা করছো, রিভলভটা করছো, এটা খুব একটা লজিক্যাল না। এটা বিষয়টা হচ্ছে না, ইট ওয়াজ সামথিং ডিফারেন্ট। সরি আমি একটু থামাচ্ছি। বিষয়টা হচ্ছে যে স্পার্টা, they were worried and they were afraid of the power of তোমার হচ্ছে Athens যেভাবে তার ক্ষমতাটাকে বাড়াচ্ছে, তাই না? they were worried about their own security, that is why they revolted against the Athens. হ্যাঁ, ক্লিয়ার? তো তখন এই যখন দুপক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন মেলিয়ানসদেরকে তোমার হচ্ছে অ্যাথেন্সের লোকরা তারা তাদের সঙ্গে অ্যালাই করতে বললো আর কি সে সময়, বুঝছো? and they refused to enter an alliance with the তোমার হচ্ছে অ্যাথেন্স, এবং তারা মানে অ্যাথেনিয়ান যে ডেলিগেশন আছে তাদেরকে বললো যে তোমরা যুদ্ধ থামাও। এই যে অনেকে এখন বলে না যুদ্ধ থামানোর এই সেই অনেক কিছু বলে, কিন্তু অ্যাথেন্সের লোকরা তারা যুদ্ধ না থামায়া তারা কি করে গেছে, তারা হচ্ছে যুদ্ধটাকে চালাই গেছে, বিকজ তারা যুদ্ধটা চালাই গেছে বিকজ দে হ্যাড পাওয়ার, তাই না? তাদের অনেক কিছু ছিল, বুঝছো জিনিসটা মাসুদা? ইয়েস স্যার। বুঝছো জিনিসটা? সো তোমরা এটা একটু পুরো পড়ে নিও, আই উইল ফরওয়ার্ড ইট টু ইউ। সো এই যে দেখো এখন ইন্টারন্যাশনাল রিলেশনস, ইট ইজ সামথিং, দেখো যে তোমার এই যে ইউএস রেসপন্স টু দ্য টেররিস্ট অ্যাটাক, আমেরিকা এই যে তাদের 9/11 এর পরে তারা কি করলো, পুরো আফগানিস্তানে বোম্বিং করে ফেললো, দেখছো না তোমরা? এবং এক ধরনের মিথ্যা অজুহাতের নাম দিয়ে তারা যখন ইরাক আক্রমণ করলো, মনে আছে তোমাদের? ইরাক আক্রমণ তোমাদের, আমি জানি না তোমরা এগুলো, স্যার ওরা বলছে যে ইরাক অনেক ওয়েপন্স লুকিয়ে রাখছে, পরে অ্যাটাক করতে পারে। হ্যাঁ হ্যাঁ,
তো এই যে মানে যদিও ওয়েপন্স ছিল না এবং তারা আফগানিস্তানে তারা হামলা কেন করেছিল এগুলো নিয়ে খুব ইন্টারেস্টিং স্যার আফগানিস্তানে তো হামলা নারীদের করেছিল অধিকার 9/11 এর রিভেঞ্জ নিতে, বাট ওরা দেখিয়েছিল যে নারীদের ওখানে তালেবানরা আটকে রাখে, এই নারীদের রাইটস এর জন্য ওরা হামলা করেছে। অথচ স্যার সোভিয়েতের সময় ওরাই আবার ওদের অস্ত্র দিয়ে সোভিয়েতের বিরুদ্ধে মানে যুদ্ধ শুধু তাই করতে না, বসে। মানে শুনো, একটা রাষ্ট্র মানে এটা যে কি ভয়ঙ্কর প্র্যাকটিস, এটা তোমরা আবু লুগদের একটা আর্টিকেল তোমাদের কোন উইকে পড়া? আবু লুগদের আর্টিকেলটা ফরেন পলিসিতে বোধহয়, যে ফাহমিদা নেক্সট ক্লাসে তোমাদের আবু লুগদের একটা আর্টিকেল আছে। আমি তো এমনি আমার এই যে অ্যানথ্রোপোলজি অফ ল এন্ড হিউম্যান রাইটস এ পড়াই, জেন্ডার কোর্সে আমি পড়াই। তো তারা যখন যে কাজটা করেছে, যে তারা তাদের যে ডিবেটটা ছিল যে এই আফগানিস্তানে তোমার হচ্ছে মেয়েরা তারা হচ্ছে স্কুলে যেতে পারে না, তারা কাজ করতে পারে না, তারা হচ্ছে হ্যাঁ তাদেরকে পর্দা করে বের হইতে হয়। ফলে এই মেয়েদের দুঃখে ওয়েস্টার্নের মানুষরা তখন তারা একটা ক্যাম্পেইন করছে যে স্টপ জেন্ডার অ্যাপার্থাইড ইন আফগানিস্তান। তো এই জিনিসটা ক্যাম্পেইন করে তারা সেখানে কান্নার অনুষ্ঠান, মানে অনেকগুলো অনুষ্ঠান করতো এবং সেখানে মানুষ কান্না করতো, যে মেয়ে কতগুলোকে নিয়ে আসতো। হ্যাঁ, একটা মেয়েকে বোধহয় এরকম ভাবে তোমার ইয়াও করা হয়েছে যে আফগান মেয়েরা হচ্ছে দে আর দ্য ভিকটিম অফ তোমার হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিজম, দে আর দ্য ভিকটিম অফ তালেবান রুল। তো এই সমস্ত জিনিসগুলা বলে তারা হচ্ছে এটার নাম কি ক্যাম্পেইন করছে প্রায় সে সময়, মানে তারা $1,00,000 উপরে মানে ক্যাম্পেইন করছে। তো ক্যাম্পেইন গুলো তারা কিরকম ভাবে করছে শুনো, যে ক্যাম্পেইনটা করছে যে এক হচ্ছে আফগানিস্তানে মার্কিন যত প্রতিষ্ঠান তাদের হচ্ছে ইনভেস্টমেন্ট ছিল, অনেকগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, কিন্তু অসংখ্য প্রতিষ্ঠান আছে, যে শেভরন, ইউনোকল, অক্সিডেন্টাল, এখানকার অসংখ্য প্রজেক্টে কাজ করে না বাংলাদেশে, দেখো না তোমরা, বাংলাদেশের ইকোনমিক্স এর সঙ্গে একটা ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে ডিরেক্টলি লিংক। তো তারা কি করছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সঙ্গে লবি করে তাদের সকল প্রজেক্ট আফগানিস্তানে বাতিল করাইছে, নিন্দা প্রস্তাব জানানো হয়েছে। এবং 9/11 এর পরে সেখানকার মানে আমেরিকার প্রত্যেকটা জনগোষ্ঠী সবাই মিলে ডেমোক্রেটিক রিপাবলিক, কনজারভেটিভ, প্রোগ্রেসিভ, মানে সকল ওয়াক অফ লাইফ সবাই এক হয়ে গেছে যে আফগানিস্তানে মেয়েরা তোমার হচ্ছে দে আর বিং ডেপ্রাইভড, তাদেরকে উদ্ধার করতে হবে। এবং বুশের ওয়াইফ লরা বুশ একটা রেডিও টেলিভিশনে এসে তখন সাক্ষাৎকার দিচ্ছিল, খুবই আবেগ বর্জিত, যে আজকে থেকে আমাদের বোম্বিং এর মধ্য দিয়ে আফগানিস্তানের মেয়েরা গান শুনতে পারবে, তারা ফ্রিডম, তারা ঘরের বাইরে বের হতে পারবে, মানে বুঝতেছো জিনিসটা। সো এই ধরনের একটা তোমার হচ্ছে রেটরিক দিয়ে তারা এই যুদ্ধটাকে জায়েজ করা হয়েছে। কিন্তু তুমি চার্লস হাস্কিন এবং সাবা মাহমুদ তাদের লেখা যদি পড়ে দেখো, আফগানিস্তানের প্রবলেম, দিস ইজ নট দ্য কোশ্চেন অফ দ্য তালেবান, অর দিস ইজ নট দ্য কোশ্চেন অফ দ্য উইমেন, অর দিস ইজ নট দ্য কোশ্চেন অফ দ্য ইসলামিক ফান্ডামেন্টালিজম, রেদার দিস ইজ দ্য কোশ্চেন অফ দ্য আর্মামেন্ট। তুমি দেখো সেখানে যখন সো কল্ড তোমার হচ্ছে কোল্ড ওয়ার হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তোমাদেরকে বলছি না যে সারা দুনিয়া তখন দুভাগে বিভক্ত ছিল। তো সে সময় দুভাগে বিভক্ত করা থাকার সময়ে আফগানিস্তানে যারা লেফটিস্ট ছিল তাদেরকে রক্ষা করার জন্য সোভিয়েতরা সে দেশে প্রবেশ করেছে, একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র প্রবেশ করেছে, স্বাধীন রাষ্ট্রের মধ্যে। থিঙ্ক অ্যাবাউট ইট। আবার যেহেতু আমেরিকানরা সোভিয়েতদের বিরোধী, ফলে সোভিয়েতদেরকে ঠেকানোর জন্য তারা তখন মুজাহিদিনদেরকে পয়সা দেওয়া শুরু করছে, শুধু পয়সা না, আর্মস দিয়েছে, হিউজ আর্মস। এবং তারা তখন একটা রেটরিক ছিল যে ফ্যানাটিক্স ফাইট বেটার, মানে যারা ফ্যানাটিক্স তারা ভালো যুদ্ধ করতে পারে, হ্যাঁ, এদেরকে দিয়ে সরকার পতন করতে হবে, মোল্লাদেরকে ব্যবহার করে ওদেরকে উৎখাত করতে হবে, মোল্লা ছাড়া এদেরকে উৎখাত করা যাবে না। সো এই যে ইউজিং এন্ড অ্যাবিউজিং দ্য মোল্লা, তখন কি করলো, পুরো আফগানিস্তান জুড়ে অস্ত্রের জঞ্জনানি, মানে যেখানে যাবো তুমি অস্ত্র পাবা ওপেন মার্কেটে, মানে খুবই হেভি আর্মস। এক, প্রত্যেক আফগানিস্তানের মোড়ে মোড়ে তোমার হচ্ছে মাইন বুঝো তোমরা, মাইন ফুতে রাখা। মাইন মানে আমি তোমাদেরকে এই জন্য বলি যে তোমরা, আমি কক্সবাজার এথনোগ্রাফিতে আমি মাইনের ভিকটিম অনেকজনের সঙ্গে কথা বলে এসেছি। হোয়াট আই হ্যাভ নোটিস দ্যাট যে তারা কি করে, বাংলাদেশ মায়ানমার বর্ডারে অনেক তোমার হচ্ছে মেয়েরা, তারা হচ্ছে যে গরু গবাদি পশু এগুলাকে হচ্ছে মানে চাষাবাদ মানে চড়ানোর জন্য নিয়ে যায়। তো বর্ডার এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে মাইনটা হচ্ছে এমন যে এটা মাটির নিচে মানে পুঁতে রাখা হয়, একটা সুনির্দিষ্ট ওজনের, যে 10 কেজি 20 কেজি। তো এটার উপর 10 কেজি ওজন পড়লে এটা ব্লাস্ট হয়ে যাবে। সো মানুষের ওজন তো 10-20 কেজি থেকে বেশি, যখনই পা পড়ে দেখা যায় কারো পা উঠে যায়, কেউ পুরোই মারা যায়, তার পা যদি পুরো শরীরই মাইনের উপর থাকে পুরো শরীর উড়ে যায়। এবং বাংলাদেশ মায়ানমার বর্ডারে শুধু হচ্ছে মাইনে শুধু মানুষ না, প্রচুর পরিমাণে হাতি মারা গেছে, কারণ এটা তো একটা হাতির রুট ছিল,
26টার বেশি হাতি মারা গেছে। এগুলো নিয়ে কেউ কোনো ক্যাম্পেইন নাই, কোনো কথাবার্তা নাই, মানে কি পরিমাণে এই জিনিসগুলো। সো হোল আফগানিস্তানের এরকম মাইন্ড যে মানুষ কখন হাঁটছে, কখন বোম্বিং হয়ে মারা যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। একটা জায়গায় যখন 20 বছরের যুদ্ধ চলে, বুঝো সেখানকার কি পরিমাণে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার পৃথিবীতে সবচেয়ে বেশি। আফগানিস্তানে প্রায় 90% বেশি নারী তারা মানে শিক্ষার আলোই তারা পায় নাই এই পুরো যুদ্ধের সময়। দেখো নারীরা এই পরিমাণ ডেপ্রাইভ হয়েছে বিকজ অফ দিস ওয়ার এবং বিকজ অফ দ্য সোভিয়েত ইউনিয়ন এন্ড বিকজ অফ দ্য আমেরিকা। এইটা নিয়ে কিন্তু পৃথিবীর কোনো অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে কেউ টু শব্দ করে নাই, বুঝছো? সারা দুনিয়াতে কেউ টু শব্দ করে নাই, কিন্তু সবাই ওই যে জায়গায়। সো তারা মানে দে টকড অ্যাবাউট এ টাইনি মাইনরিটি অফ দ্য আরবান মানে আফগান উইমেন, তারা শহরে আফগান। এখন আসো একটা জিনিস দেখো, একটা প্রত্যেকটা সোসাইটি মাথায় রাখবা যে সোসাইটি আপনা আপনি আসমান থেকে ট্রান্সফরমেশন হয় না। হ্যাঁ, বাংলাদেশে দেখবা যে বাংলাদেশে এখন প্রধান সমস্যা আকারে দেখায় যে মৌলবাদ সমস্যা। আমি এটা নিয়ে উই আর কনসার্ন অ্যাবাউট ইট। এগুলো বাংলাদেশে দেখবে যে কমন রেটরিক। তুমি দেখো বাংলাদেশে এক সময় মোল্লারা তোমার হচ্ছে দেখবা যে তারা বলতো না নারী নেতৃত্ব হারাম, এই ধরনের ফতোয়া দিত না? দিত। কিন্তু এখন কেউ ফতোয়া দেয় এই ধরনের ফতোয়া দেয়? দেখো দেখো সবাই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে জোট করছে না? সো মোল্লাদের মধ্যে ডিবেট ডিসকাশন আছে। সো সোসাইটি পশ্চিম আজকের যে ইউরোপ, সে অটোমেটিক আসমান থেকে পড়ে ইউরোপ হয় নাই। সোসাইটিতে ডিবেট ট্রান্সফরমেশন সব হয়। তো এটার মধ্যে ডায়ালগ মানে সবকিছুর মধ্যে দিয়ে সোসাইটিতে যেগুলো জিনিস ইউ ক্যান ইজিলি আর্ন এন্ড ইউ ক্যান ইজিলি নেগোশিয়েট এভরিথিং উইদিন দ্য সোসাইটি, যদি তোমার গার্ডস থাকে, যা কিছু থাকে। হ্যাঁ, কিন্তু আমরা দেখলাম আফগানিস্তানের প্রেক্ষাপটে এক ধরনের আমরা অবিশ্বাস্য রকম দেখলাম। পুরো আফগানিস্তান জুড়ে যেখানে অস্ত্রের জঞ্জনানি, সেখানে সবকিছুর জন্য বলা হলো যে ইসলামী মৌলবাদ দায়ী। যেখানে 90% মানুষ তোমার হচ্ছে শিক্ষার আলো নেই, যেখানে মোড়ে মোড়ে হচ্ছে আর্মস, ওই সোসাইটিতে তুমি তালেবান বলো, সবচেয়ে পৃথিবীর পিওর ডেমোক্রেসি বসায় দাও না, ওই সোসাইটিটা ফাংশন করবে? ফাংশন করবে? যেখানে মোড়ে মোড়ে আর্মস। থিংক অ্যাবাউট দ্য কলম্বিয়া। তোমরা কলম্বিয়াতে নাম শুনেছো? কলম্বিয়া রাষ্ট্রটা মিরিয়াড অফ ডকুমেন্টারিজ, নেটফ্লিক্সে পাবা মিরিয়াড অফ দ্য ডকুমেন্টারিজ, অসংখ্য ডকুমেন্টারি তুমি পাবা। সেখানে কিভাবে ড্রাগস, তারপর হচ্ছে আর্মস পুরো একটা জনপদকে নষ্ট করে দিছে। It is not the question of the মৌলবাদ, this is the question of armament, this is the question of তোমার হচ্ছে politics, this is not the question of the religion. Religion সোসাইটিতে কেমন থাকবে, কিভাবে থাকবে, এটা people will তোমার হচ্ছে decide and people will negotiate. এই যে আমি তো দেখতেছি তালেবানরা ওই দিন দেখলে তারা অ্যাপোলজি করছে, the way they তোমার হচ্ছে describe the condition of women, তারা একদম পাবলিক অ্যাপোলজি দিয়েছে। সো সেটা ডিফারেন্ট। আমি মানে ইট ইজ নট অ্যাবাউট দ্য কোশ্চেন অফ দ্য তালেবান। স্যার আফগানিস্তানের এখন কি আমেরিকার কি শোষণ এখনো চলেছে? এখন তো ওরা তালেবানদের সঙ্গে ডিল করছে, বাট কোন ধরনের যে ডিল, আমি এগুলো স্টিল হচ্ছে আনরিজলভ, সেই আলাপগুলোতে যাচ্ছি না। যে আলাপটা হচ্ছে ইম্পর্টেন্ট, মেয়েরা সেখানে দশকের পর দশক ধরে শিক্ষার থেকে বঞ্চিত। এবং তুমি আফগানিস্তানের অসংখ্য মেয়ে পাবা তারা হচ্ছে গ্রামে ঘাটে মানে কাজ করছে। এই সব নারীর গল্প সবগুলো লুকায় গেছে, এবং তারা যে মাতৃমৃত্যুর হার হচ্ছে, অসংখ্য মেয়েদের রেপ হচ্ছে বিকজ অফ সোভিয়েত এন্ড আমেরিকান আগ্রাসন। সকল ধরনের ডিবেট দেখবা যে সেখান থেকে অবস্কিউর হয়ে গেছে। ডিবেটটা কি? শহরে আরবান নারীদেরকে রক্ষা করতে হবে, সে রক্ষা করার জন্য আফগানিস্তানে হামলা। বুঝছো জিনিসটা? তো এই যে ইন দ্য নেম অফ ইন্টারভেনশন। হ্যাঁ বলো স্যার, তার মানে তো মানে আমেরিকা মানে যে যার ইচ্ছা মতো যাদের কনভিনিয়েন্স অনুযায়ী তাদের ওদেরকে ইউজ করতেছে শুধু তাদের বেনিফিট। শুধু তাই না, আরো তোমরা আরো খুব ভয়ঙ্কর তোমার হচ্ছে প্র্যাকটিস। এখন তোমার ইরাকে হামলার সময় তুমি দেখো এই যে হামলাগুলো যখন হচ্ছে, সো তুমি দেখো গত 20 বছরে কত হাজার হাজার নারী আরো রেপড হয়েছে। চিন্তা করো, যুদ্ধ মানে কি জানো? যুদ্ধ মানে আমরা তো এই যে জেন্ডার মাসায়েক আমরা পড়েছি না, এই যে জেন্ডার বেসড ভায়োলেন্স ডিউরিং ওয়ার, যুদ্ধের সময় যে কখন কে কিভাবে রেপ হয়, সেক্সুয়ালি অ্যাবিউজ হয়, নট অনলি দ্য ফিমেল, যুদ্ধের সময় মেলরাও কিন্তু নানান ধরনের তোমার হচ্ছে সহিংসতার শিকার হয়। বসনিয়া যুদ্ধের সময় দেখবা যে জোর করে কি করতো, যে যারা পুরুষ বন্দী ছিল এদেরকে জোর করে হচ্ছে তোমার হচ্ছে খতনা করানো হতো, এবং সেখানে কি করা হতো, সার্ভ মেয়েদেরকে তোমার বন্দীদের সামনে নিয়ে আসা হতো। এরপর তাদের হচ্ছে যদি তোমার হচ্ছে ইরেকশন হতো, এদের প্যানিস কেটে দিত। Sexual violence, it is one kind of sexual violence. Huge amount of তোমার হচ্ছে people.
মোস্টলি নেকেড ফেলে রাখা হইতো এবং বলা হতো যে তোমার মেয়েকে তুমি রেপ করো যুদ্ধের সময়, এরকম বাবাকে বলতো যে মেয়েকে রেপ করো, তোমার হচ্ছে ইভেন মানে তুমি বুঝতে পারবে না যুদ্ধের সময় কি ধরনের ভয়ঙ্কর ধরনের অ্যাট্রোসিটিস এবং তোমার হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্স হয়। মেয়েকে বলতো যে বাবা ছেলেকে তোমার সেক্সুয়ালি যাতে হচ্ছে এক্সপ্লয়েট করে, একদম ডিরেক্ট বন্দুক মাথার মধ্যে ঢুকে রাখতো, যে আদারওয়াইজ ইউ উইল বি ফায়ার। তো যুদ্ধের মধ্যে শুধু যে মেয়েরা তো প্রাইম ভিকটিম, ছেলেরাও কিন্তু নানান ভাবে নানান ওয়েতে ভিকটিম হয় যুদ্ধের সময়। তো তুমি দেখবে এই যে যুদ্ধের সময় যে এত ভিকটিম, এত কিছু হচ্ছে, এত এত নিপীড়ন, এগুলো নিয়ে কোনো ক্যাম্পেইন, কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ফেমিনিস্ট অর্গানাইজেশন সাইলেন্ট। স্যার ভিয়েতনামেরটা মনে আছে? ভিয়েতনাম বলো, এই যে তুমি রুয়ান্ডার কথা বলো, আই ডোন্ট নো যে তোমরা রুয়ান্ডার কথা বলো কিনা জানি না, রুয়ান্ডাতে কি ভয়ঙ্কর প্র্যাকটিস হয়েছে। স্যার ভিয়েতনামে একজন ওই ভিয়েতনামিজকে পাবলিকলি মারা হয়েছে। শুনো, মিডিয়ার অফ ডকুমেন্টারিজ অন ইট হিউজ আছে, হ্যাঁ তোমরা দেখে নিবা যে যুদ্ধের সময় কি কি ধরনের অ্যাট্রোসিটিস এবং সেক্সুয়াল ভায়োলেন্স হয়, মানে বোথ মেল এবং ফিমেল কিন্তু এটার ভিকটিম হয়। হ্যাঁ ছবি ছিল। হ্যাঁ তোমরা দেখে নিও, দেয়ার আর মিডিয়া অফ ডকুমেন্টারি। স্যার আচ্ছা, আফগানিস্তানে আপনার কি মনে হয় না যে ওদের জাতিগত যে কোন্দলটা আছে এখানে অনেক বেশি ভূমিকা পালন করছে মানে এই ক্যাওসটা তৈরিতে? দেয়ার আর মিরিয়াড অফ ইস্যুস, আমি সে আলাপগুলোতে যাচ্ছি না। সেখানে আফগানিস্তান তো শোনো একটা জিনিস কি, সেখানকার যে লিবারেল যে ভয়েস, এটা টোটাল নাই হয়ে গেছে। মানে একটা বিশাল জনগোষ্ঠী আছে না, যে যারা হচ্ছে মানে সোসাইটিতে নানান ফ্র্যাকশন থাকে, তাই না? একটা মধ্যবর্তী যে ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনকে আসলে নাই করে দেওয়া হয়েছে, এথার অথবা ওথার, বুঝছো? সো আফগানিস্তানে অসংখ্য ইস্যু আছে, আমি সে ব্লার এরিয়া গুলোতে যেতে চাচ্ছি না। হ্যাঁ আফগানিস্তানের হিস্ট্রি ডিফারেন্ট। হ্যাঁ ব্লার এরিয়া ওরা কি এখনো ভিকটিম স্যার? এখনো কি মেয়েরা, তুমি কি মনে করো আফগানিস্তানের মেয়েরা শিক্ষাতে এনরোল করছে? নো স্যার। যুদ্ধের সময় রে ভাই মানুষ নিজের জীবন বাঁচাচ্ছে, কিসের শিক্ষা, কিসের হেলথ ফ্যাসিলিটিস, কিসের অ্যাক্সেস টু হেলথ, কিসের অ্যাক্সেস টু তোমার ইকোনমি, কিছুই তো নেই। তো এগুলো নিয়ে উই আর নট টকিং অ্যাবাউট ইট। তো এই যে দেখো, তো পৃথিবীতে এই যে ইন্টারন্যাশনাল রিলেশনস, এই যে রিয়ালিস্টিক ভিউ, যে তার সেখানে তখন তার হচ্ছে এটার নাম কি, এই যে এটার নাম কি, ইন্টারভেনশন করতে হচ্ছে ইন দ্য নেম অফ রেস্কিউইং উইমেন। এই জন্য আবু লুগদের আর্টিকেলটা তোমরা পড়ো, আবু লুগদ বলতেছেন যে এই যে rescuing Afghan women, it is one kind of sense of superiority and it is kind of sense of arrogance, nothing else. দেখে নিবা। আচ্ছা আমি এত আলাপগুলোতে আমাদের সময় অনেক কম, we need to go through a huge debate আমাদের আরো আছে। The pursuit of military power can lead to security dilemma. আচ্ছা তোমরা এই আলাপগুলো দেখে নিও যে সিকিউরিটি ডিলেমা সেখানে তৈরি করেছে ম্যালিয়ানে। হ্যাঁ Thucydides proposed that it was Athens' rapid accumulation of power that made Sparta attack the Athenian empire. During the Cold War, many countries sought to increase their military arsenal, but this made other countries insecure and lead to arms races. তোমরা জানো যে একই রকম ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এখানকার যেরকম তোমার হচ্ছে তৈরি হয়েছে, হ্যাঁ স্পার্টা এবং এথেন্সের মধ্যে একটা আনসার্টেনিটি, একই রকম ভাবে তুমি চিন্তা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আমেরিকা সারা দুনিয়াতে নিজের ক্ষমতাটাকে বিস্তার করার জন্য, হ্যাঁ সে আর মানে এই যে সারা দুনিয়াতে ইনফ্লাক্স অফ আর্মস তৈরি করছে, একই রকম ভাবে সোভিয়েত ইউনিয়ন নিজের ক্ষমতাটাকে এক্সপান্ড করতে চেয়েছে। তো দুপক্ষই যখন তার ক্ষমতাগুলোকে এক্সপান্ড করতে চেয়েছে, এটা ডাইরেক্ট ভিকটিম হচ্ছে আফগানিস্তান, তাই না? তাদের কোল্ড ওয়ারের একটা রণক্ষেত্র আফগানিস্তান ছিল না, বুঝছো জিনিসটা? So during the Cold War, countries sought to increase their military arsenal. আমেরিকা এবং হচ্ছে সোভিয়েত তারা তাদের মিলিটারি আর্সেনাল তৈরি করেছে, বাট দিস মেড আদার কান্ট্রিজ ইনসিকিউর। অন্য রাষ্ট্রগুলোকে ইনসিকিউর তৈরি করেছে, লিড টু আর্মস রেসেস। তখন এক রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে সবাই তাদের মিলিটারি বাজেটটা শুধু বাড়াইছে, which arguably made countries and the world less secure. মানে এখন চিন্তা করো সারা দুনিয়াতে যে পরিমাণ বোমা আছে, এই বোমাগুলা দিয়া মানে ফুটাইলে মানুষ আর বাঁচবে? একটা ইন্টারেস্টিং বই আছে, তোমরা তালাল আসাদের একটা বই পড়ো, অন সুইসাইড বম্বিং, তোমাদের যদি সময় থাকে। সলিমুল্লাহ খান এটার বাংলা অনুবাদ বা একটা বাংলা ভাষ্য তৈরি করেছেন আদম বোমা নামে। ইফ ইউ হ্যাভ টাইম ইউ ক্যান রিড ইট, ওকে, ইফ ইউ হ্যাভ টাইম। সারা দুনিয়াতে আসলে কি হয়েছে। আচ্ছা এরপর দেখো ডিউরিং দ্য কোল্ড ওয়ার, এটা একটু পড়ো তো মাসুদা, ডিউরিং দ্য কোল্ড ওয়ার।
the Cold War, both the US and USSR had enough nuclear weapons to completely annihilate each other through first and retaliatory strikes. Some scholars and analysts have argued that this prevented the two superpowers from directly attacking each other, and therefore their military power brought some stability to the international system. তো দেখো এই দিক থেকে কেউ কাউকে আক্রমণ করে না, কিন্তু সবাই তোমার হচ্ছে টু সিকিউর দেমসেলফ, সবাই শুধু অস্ত্রের যোগানটা তৈরি করেছে। হ্যাঁ, আবার এটা ইন্টারন্যাশনাল সিস্টেমে এমন ভাবে এক ধরনের থিতু অবস্থা নিয়ে আসছে যে কিছু রাষ্ট্র হয়ে গেছে প্রচুর পাওয়ারফুল, কিছু রাষ্ট্র হয়েছে লেস সিকিউর। ক্লিয়ার? সো দিস ইজ দা তোমার হচ্ছে রিয়ালিস্টিক ভিউ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এখন আসলে লিবারালিজম কি বলে, এটা একটু পড়ো তো মাশাইক। লিবারালিজম, লিবারালস ফোরসি। Sir, from which part? এই যে লিবারালস। So Jack Cinder. Liberals foresee a slow but inexorable journey away from the anarchic world the realists envision, as trade and finance forge ties between nations and democratic norms spread. Because elected leaders are accountable to the people who bear the burdens of war. Liberals expect that democracies will not attack each other and will regard each other's regimes as legitimate and non-threatening. Many liberals also believe that the rule of law and transparency of democratic processes make it easier to sustain international cooperation, especially when these practices are enshrined in multilateral institutions. গুড। আচ্ছা, এখান থেকে পড়া, আমাদের খুব একটা সময় নেই, তোমরা বাকিগুলো পড়ে নিও নিজেদের সময়। হ্যাঁ, States should engage in ethical considerations and increase human security. Peace, justice, and respect for human rights should be promoted through foreign policy, international organizations, and non-governmental organizations. States should secure mutual benefits from cooperation rather than seeking power. International organizations can play a potentially significant role in facilitating peaceful cooperation through international peacekeeping and international aid programs, and facilitating clear communication among states. Thank you so much. আটলান্টিক চার্টার, ওই যে আমরা সেই জায়গায় চলে এসেছি। আমরা মনে আছে আলাপ করেছিলাম না যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিভাবে রুজভেল্ট এবং চার্চিলের মধ্যে চুক্তি হয়েছিল, মনে আছে তোমাদের আলাপটা? মনে আছে? কেন জাতিসংঘ আসলো, মনে আছে? মনে আছে? এই যে স্যার প্রত্যেক রাষ্ট্রেরই স্বাধীন হওয়ার অধিকার আছে। হ্যাঁ, প্রত্যেক রাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, মনে আছে তোমাদের? জি স্যার। সো যেটার হচ্ছে উপর বেস করে সারা দুনিয়ার ইকোনমিটা এখন ফাংশন করছে, মনে আছে না তোমাদের ওই আলাপটা? সেই আলাপটাই হচ্ছে জাস্ট রিইটারেট। ইস্যুটা আমি জাস্ট একটু রিক্যাপ করছি, সেটা হচ্ছে এটা হিউজ ডিবেট। হ্যাঁ, ডিবেটটা হচ্ছে যখন সারা দুনিয়াতে তোমার হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সারা দুনিয়া, তাই না, ছড়িয়ে গেল, তখন হচ্ছে মোস্টলি অসংখ্য যুদ্ধ তো অনেক কারণ আছে। দ্য মেজর রিজন ছিল যে জার্মানদের তাদের কলোনি ছিল না, তারা কলোনি বাড়াইতে গেছে, ব্রিটিশরা এটাতে রাজি হচ্ছিল না, ফ্রেঞ্চ রাজি হচ্ছিল না, ফলে তাদের উপর তারা আক্রমণ করেছে। এবং যখন খুবই বাজে অবস্থা, এট দ্যাট মোমেন্ট চার্চিল রুজভেল্টের কাছে গেছে যে হেল্প আস, আদারওয়াইজ উইল বি অ্যানিহিলেটেড। সো বলে যে কেন, হোয়াই আই উইল হেল্প ইউ। সো সে বললো যে আমি এক শর্তে হেল্প করতে পারি, যদি তুমি নাকে খত দিয়া বলো আর কি যে সারা দুনিয়াতে তোমাদের যত কলোনি আছে সকল কলোনি চাইরা দিবা। মনে আছে না তোমাদের সঙ্গে আলাপটা করেছিলাম না? মনে করছো মাসুদা? ক্যান ইউ রিকল? Yes, I remember now. ফলে এই যে আটলান্টিক সনদ, যে সনদের মধ্য দিয়ে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীর সকল রাষ্ট্র স্বাধীন হয়েছে, না হলে কিন্তু এখনো পৃথিবীর রাষ্ট্রগুলোকে সেই কলোনি থাকা লাগতো। বুঝছো জিনিসটা? বুঝছো? এখন আসো যে রুজভেল্ট সব রাষ্ট্রগুলোকে স্বাধীন করে দিচ্ছে, তার স্বার্থ ছিল কিনা, বা সেই এই যে স্বাধীন হয়ে যাওয়ার পর এটা কিভাবে ফাংশন করবে থাকবে, তাই না, তার যে একটা ভিশনারি। এখন পর্যন্ত যে দুনিয়াটা আমরা দেখছি এটা আসলে রুজভেল্টের দুনিয়া। রুজভেল্ট দুনিয়াটাকে যেভাবে কল্পনা করেছে, সাজাইছে, এটা স্টিল, আমি জানি না এটা আর কতদিন চলবে, হয়তো এটা ডেমোলিশ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত দুনিয়াটা আসলে রুজভেল্ট যেভাবে চিন্তা করেছে, সাজিয়েছে, দুনিয়াটা আসলে রুজভেল্টের দুনিয়া, কেইনসিয়ান ইকোনমির দুনিয়া, লিবারেল, ওই যে লিবারেল যে ইকোনমি যে বয়ানটা কেইনস দিয়ে গেছে, এটা আলাপ করেছিলাম না তোমাদের সঙ্গে ইন ডিটেল।
কেন ওয়ার্ল্ড ব্যাংক হইলো, কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে ফাংশন করে, তারা আমার এই আলাপটা শুনো নাই, প্রিভিয়াস ক্লাসের ডিসকাশন গুলো দেখে নিও। হ্যাঁ, সো উই টকড অ্যাবাউট ইট। সো কিভাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলো ডেভেলপ করলো এবং পারস্পরিক যাতে যুদ্ধ না হয়। দেখো সে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যালেন্স করেছে। সে যখন ইউএন সিকিউরিটি কাউন্সিল করেছে, সব জায়গা থেকে ব্যালেন্স করেছে, চায়না থেকে, চায়না, রাশিয়া, ওয়েস্ট, হ্যাঁ, যাতে সারা দুনিয়াতে আরেকটা যুদ্ধ না হয়, কেমন এই ধরনের সে একটা ব্যালেন্স করেছে। এবং এই যে নেগোসিয়েশন হয়, ডেমোক্রেসি, সো কিছু কিছু টুলস তৈরি করেছে। এবং প্রত্যেক রাষ্ট্র দেখো ইউনিভার্সাল, তার ওয়াইফ ছিল, রুজবেল্টের ওয়াইফ ছিল থিওডোর রুজবেল্ট। এই যে এটা না, সরি আমি ভুল বলতেছি, থিওডোর রুজবেল্ট তো আরেকজন প্রেসিডেন্ট। ফ্রাঙ্কলিন ডি রুজবেল্টের ওয়াইফের নাম ছিল হচ্ছে এলিনিয়র রুজবেল্ট। সে আবার মানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেটা আবার ঘোষণা করেছে। তো দেখবে এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটাকে ইউডিএইচআর বলি, এটা প্রত্যেক রাষ্ট্রের সংবিধানের মধ্যে ইনকর্পোরেট করেছে। প্রত্যেক রাষ্ট্র বানায়, তো রাষ্ট্র কেন বানায়? তার নাগরিকের এই অধিকারগুলোকে তারা কি করবে? সেফগার্ড করবে, তাই না? দেখো তোমরা এগুলো পড়েছো না হিউম্যান রাইটসে? তো এই জিনিসগুলোকে রক্ষা করা, পারস্পরিক বোঝাপড়াগুলা, সেই জায়গাটা হচ্ছে আসলে তোমার হচ্ছে লিবারেলদের যে বয়ান, সেই বয়ানটাই ডিসকাসড ইট। আমি এটা নিয়ে ডিটেল যাচ্ছি না, তোমরা এগুলো পড়ে নিও। হ্যাঁ, এবং তোমরা জানো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এগুলো সবগুলো পড়ে নিও। এরপর চলে আসো কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিস্টরা কি বলে এটা একটু পড়ো তো, এই যে রেহমান। Constructivists believe that debates about ideas are the fundamental building blocks of international life. Individuals and groups become powerful if they can convince others to adopt their ideas. People's understanding of their interests depends on the ideas they hold. For constructivists, international change results from the work of intellectual entrepreneurs who proselytize new ideas and name and shame actors whose behavior deviates from accepted standards. Consequently, constructivists often study the role of transitional activist networks such as Human Rights Watch or the International Campaign to Ban Landmines in promoting change. So constructivist হচ্ছে যে debates about ideas are the fundamental building blocks of international life. So they actually talk about তোমার হচ্ছে ideas, যে তার ক্যাম্পেইন করে সারা দুনিয়াতে যে কোনো মাইন থাকতে পারবে না, ল্যান্ড মাইন থাকতে হবে না, ব্যান, তাই না, ল্যান্ড মাইন বন্ধ করতে হবে, হিউম্যান রাইটস এনশিওর করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এটার নাম কি, এই তোমার হচ্ছে নিউক্লিয়ার উইপন, এগুলাকে ক্লোজ করতে হবে। সো এই যে তাদের যে তোমার হচ্ছে আইডিয়া গুলা, ক্যাম্পেইন গুলা, এই ক্যাম্পেইন গুলার মধ্য দিয়ে তারা মনে করে একটা জাস্ট, একটা তোমার হচ্ছে পিসফুল, হ্যাঁ, তোমার হচ্ছে একটা নেগোসিয়েশনস হবে সেই জায়গা থেকে। তোমরা এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, ক্লিয়ার? Yes. So ideas, norms and beliefs shape how political actors perceive opportunities for conflict and cooperation, not just material factors such as economic or military resources. So তুমি দেখবা যে এই যে দেখো সারা দুনিয়াতে যখন এক সময় ক্যাম্পেইন হচ্ছে যে এই যে তোমার আফ্রিকান সোসাইটিস গুলো, ইন্ডিয়া নিয়ে যে দেখো না, people are worried about তোমার হচ্ছে মোদি সো কল্ড তোমার হচ্ছে প্রবলেমেটিক ইস্যু গুলো, মায়ানমার নিয়ে people are talking about it, তোমার হচ্ছে চায়নার এই যে তোমার হচ্ছে রিপ্রেসিভ পলিসি নিয়ে, তাই না, সারা দুনিয়াতে এখন people are talking about it. সো এগুলো নিয়ে যখন সারা দুনিয়াতে আলাপ আলোচনা হয়, রাষ্ট্র নিজের মধ্যে এক ধরনের প্রেসার অনুভব করে, হ্যাঁ, যে দে আর ভায়োলেটিং দ্য হিউম্যান রাইটস, দে আর ভায়োলেটিং দিস কাইন্ড অফ ব্লা ব্লা ব্লা। ফলে তাদেরকে অনেক জিনিসকে তখন কি করতে হয়, নেগোশিয়েট করতে হয়। পৃথিবী তো অটোমেটিক চলে না, অনেক জিনিসকে তখন তাদেরকে কি করতে হয়, প্রত্যেক রাষ্ট্রকে নেগোশিয়েট করতে হয়। কারণ এক সময় বাংলাদেশে তোমার চিটাগং হিট ট্রেক্সে র্যাম্পেন্ট হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে না, তখন যখন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন হচ্ছিল যে লাইভ ইজ নট আওয়ার্স, তাই না, এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, তখন দেখো রাষ্ট্রের জায়গা থেকে একটা তরফ থেকে এই যে একটা নেগোসিয়েশনস হয়ে, দেখছো না তোমরা যে কিভাবে এটাকে তোমার হচ্ছে এটাকে তোমার হচ্ছে এপিজ করানো হয়েছে। সো এই যে কনস্ট্রাকটিভিস্ট হচ্ছে দে আর টকিং অ্যাবাউট আইডিয়াস। সো আইডিয়া টু সেফগার্ড হিউম্যান রাইটস, ব্যান ল্যান্ডমাইন। হ্যাঁ, বুঝছো ক্লিয়ার জিনিসটা? নিসা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নিউকন, হ্যাঁ বলো বলো। বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক নিয়ে আপনার কি মতামত? আমরা ফরেন পলিসি নিয়ে নেক্সট ক্লাসে আলাপ করি, আজকে আমার থিওরি গুলো আমাদের এমনি সময় নেই, বুঝছো, ফরেন পলিসি নিয়ে আমরা পরে আলাপ করি। জি স্যার। নিউকনটা হচ্ছে একটা ইন্টারেস্টিং টার্ম। নিউকনরা হচ্ছে
তারা ডেমোক্রেসির কথা বলে, আবার তারা হচ্ছে অন্য দেশে আক্রমণের কথাও বলে, বুঝছো? নিউ কনস্ট্রাকটিভিস্ট যারা, হ্যাঁ, কনজারভেটিভ যারা, এদেরকে নিউকনই বলে আর কি। আমেরিকাতে একটা প্রচুর গোষ্ঠী আছে। সো নিউকনস কম্বাইন ডেমোক্রেসি প্রমোশন উইথ অ্যান এমফাসাইজ অন দ্য ইউজ অফ মিলিটারি ফোর্স এন্ড lack of support for international organizations. The US invasions of Iraq and Afghanistan stem from neocon arguments that the US should use its military force to promote democracy in those countries. So ওইসব দেশে ডেমোক্রেসিকে, সো বাংলাদেশে তুমি দেখবা যে বাংলাদেশে অমুক সরকার থাকা দরকার অমুক জিনিসকে প্রতিহত করতে, দেখো না তোমরা এই ধরনের ডিবেট দেখো না? হ্যাঁ, সো এই সরকার যদি না থাকতো তো অমুক গ্রুপ চলে আসবে, আবার ওই সরকার না থাকলে তো অমুক গ্রুপ চলে আসবে, বুঝছো জিনিসটা? Is that a new conservatism? তো এই যে তোমার হচ্ছে ওরা মানে দেশদ্রোহীরা আইসা ক্ষমতা দখল করে ফেলবে, ওরা আইসা ক্ষমতা দখল করে ফেলবে। স্যার এটা কি স্যার আওয়ামী লীগ না থাকলে জামাত শিবির বিএনপি ওইগুলো স্যার? ওই তর্ক না, শুধু মানে এটা হচ্ছে সারাদিনে যে আমার হচ্ছে এটার নাম কি, যে আমার যে কল্পনার যে রাষ্ট্র, এই কল্পনার রাষ্ট্রটা ইট উইল বি ডেটোরিয়েটেড, হ্যাঁ, এটা অপবিত্র হয়ে যাবে। সো এইখানে গণতন্ত্রটা শেষ হয়ে যাবে, ফলে ওইসব রাষ্ট্রে ইন্টারভিন করতে হবে, ফলে ওইসব রাষ্ট্রে, এজন্য তুমি দেখবা আমেরিকা প্রায় 63টা রাষ্ট্রে তোমার হচ্ছে এটার নাম কি, এই যে এটার নাম করেছে, ইন্টারভেনশন করেছে। বলা হয় সরকার প্রধানকে শুধু মানে খুনি করে ফেলছে এশিয়ান এবং আফ্রিকানে, যে সেখানে শুধু ইন দ্য নেম অফ তাদের সো কল্ড ডেমোক্রেসি গুলাকে করার জন্য, বুঝছো জিনিসটা? এটা ইন্টারেস্টিং বই আছে কাবালজিৎ সিং এর, তোমরা বইটা দেখো যদি ইফ ইউ হ্যাভ এনাফ টাইম, যে গ্লোবালাইজেশন নিয়ে খুব ইন্টারেস্টিং একটা বই কাবালজিৎ সিং এর গ্লোবালাইজেশন নিয়ে। যাই হোক, আমি সেই আলাপগুলোতে যাচ্ছি না। ইন্টারেস্টিং আলাপ যেটা, সেটা হচ্ছে যে অমুক রাষ্ট্রে তো ও চলে আসবে, ফলে ওকে ঠেকানোর জন্য ওইখানে একটা মিলিটারি কু করতে হবে, বুঝছো? এবং এই কুতে আমাদেরকে সাপোর্ট দিতে হবে, কারণ ওই রাষ্ট্রের এটা দরকার। মানে আমি ঠিক করে দিচ্ছি আমি আমেরিকা ঠিক করে দিচ্ছি ওই রাষ্ট্রে এটা দরকার, ওটা তো বুঝবে না। ফলে এই যে নিউকনি সেফাই, হ্যাঁ, এটাকে নিউকনি সেফাই বলে আর কি, বুঝছো? যে এই পক্ষকে মানে ধ্বংস না করলে আমার এই জিনিসটা রক্ষা হচ্ছে না। ওকে, এগুলো দেখে নিবা। অলরেডি ইউ হ্যাভ অলরেডি ওয়াচ ফ্রম সারা সাবউদ্দিন সাফু। আচ্ছা, সোভারেন্টি ভার্সেস রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, তোমরা জানো কিনা জানি না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ গঠিত হয়েছে এবং প্রত্যেক রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে। এই রকম একটা কমিটমেন্ট এবং কন্ট্রাক্টের মধ্য দিয়ে যে প্রত্যেক রাষ্ট্র আলাদা, এই কারণে যে সে অপর রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কি করবে রেসপেক্ট করবে। এবং সার্বভৌম মানে কি, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, ইন্টারভেন করতে পারবে না। এই যে এটা একটু পড়ো তো, এই যে মাসায়েক, এটা একটু পড়ো, দা ইউএন চার্টার। মাসায়েক তুমি আছো? উদয় পড়ো the UN Charter. Okay, sir. The UN Charter records the sovereignty of its members. Article 2, subsection 4 of UN Charter: all members shall refrain in their international relations from the threat or use force against the territorial integrity or political independence of any state, or in any other manner inconsistent with the purpose of the United Nations. তো এক রাষ্ট্র কখনো আরেক রাষ্ট্রের উপর কি করতে পারবে না, তোমার হচ্ছে এটার নাম কি করতে পারবে না, ওকে, ইন্টারভেন করতে পারবে না। আবার জাতিসংঘ একটা 19 মানে এই যে জাতিসংঘের জেনোসাইড, এগুলো নিয়ে আমি একটু ডিটেইল অ্যানথ্রোপোলজি অফ ল এন্ড হিউম্যান রাইটস আমরা এগুলো পড়ি ডিটেইল। জাস্ট আমি তোমাদেরকে একটু ক্লু দিচ্ছি, এটা একটু পড়ো তো মাসুদা, রেসপন্সিবিলিটি 1948 থেকে পড়ো, 1948 Genocide Convention. The contracting parties confirm that genocide, whether committed in time of peace or in time of war, is a crime under international law, which they undertake to prevent and punish. Number 4, responsibility to protect 2005 protocol. Global commitment by all members of the UN in crimes against humanity. Tools include mediation, warning, and sanctions. The use of force based on R2P requires
অথরাইজেশন by Security Council. আচ্ছা, সো দেখো একটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট। R2P হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো দেখো এখানে কিন্তু দুটো ইস্যু। ইউএন নিজে বলছে যে What is R2P? রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট, মানে তোমার হচ্ছে ইউএন ধরে নিচ্ছে বা কোন একটা রাষ্ট্র ধরে নিচ্ছে যে তোমার হচ্ছে গ্লোবাল কমিটমেন্ট বাই অল। আমার কথা শোনা যাচ্ছে রেমান? Yes, sir. জি স্যার। আচ্ছা, Clear. global commitment by all members of UN to prevent Yes. genocide, war crimes, ethnic cleansing, crime against humanity. Tools include mediation, warning, sanctions. The use of force based on R2P requires authorization by Security Council. তো সেখানে বলা হচ্ছে যে কোন একটা রাষ্ট্রে যদি ইউএন ভয় পায় যে সেই রাষ্ট্রে জেনোসাইড হবে, যেমন রোহিঙ্গাতে জেনোসাইড হচ্ছে না, রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড হচ্ছে না, সেখানে তোমার হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হচ্ছে, সেখানে এথনিক ক্লিনজিং হচ্ছে কোন একটা সুনির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে, ওয়ার ক্রাইম হবে, তখন জাতিসংঘ সেখানে ইন্টারভেন করতে পারে। ইন্টারভেনশন নাম কি? ইন্টারভেনশনটার নাম হচ্ছে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। নাম শুনছো তোমরা শব্দটা? নাম শুনছো? Yes. তো হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশনের নামে সে রাষ্ট্রে তোমার হচ্ছে সৈন্য পাঠানো যাবে এবং সে রাষ্ট্রে শুধু সৈন্য পাঠানো না, সে রাষ্ট্রের যে নির্বাচিত সরকার তাকে উচ্ছেদ করতে পারবে। হ্যাঁ, জাতিসংঘ নিজের মনের মতো করে সরকার। তো এই যে জায়গাটা দেখো, রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট, এটা নিয়ে আবার ইন্টারন্যাশনাল একটা প্রটোকল তৈরি হয়েছে যে যাতে কোথাও কোনো জেনোসাইড না হয় বা এরকম। আবার দেখো বলা হচ্ছে যে কোন রাষ্ট্রে আরেকটা রাষ্ট্র কি করতে পারবে না, ইন্টারভেন করতে পারবে না। বুঝছো জিনিসটা? সো এখানে কিন্তু একটা অ্যাম্বিগুইটি আছে। বুঝছো জিনিসটা? অ্যাম্বিগুইটির জায়গাটা। তো দেখো আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করছে তাদের বয়ানটা কি ছিল? যে তারা সেখানকার মেয়েদেরকে রক্ষা করতে যাচ্ছে, ওই যে রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট, মেয়েদেরকে তারা সুরক্ষা দিতে যাচ্ছে, সো মেয়েদেরকে সেভ করতে যাচ্ছে। সো এই যে সেভ করতে যায় তাদের সেখানকার সরকারকে পতন করতে হবে, মারতে হবে, সেখানে তো যা ইচ্ছা তা তারা করেছে। এবং শুধু তা না, আমেরিকা যখন আক্রমণ করেছে তুমি দেখবা সে সিকিউরিটি কাউন্সিলে আফগানিস্তানে হামলাটা বৈধ ছিল, কিন্তু ইরাকের বিরুদ্ধে সে যে হামলাটা করেছে এই হামলাটা সিকিউরিটি কাউন্সিলে অনুমোদন হয় নাই, ডেসপাইট যে এই অনুমোদনটা ছাড়াই কিন্তু সে হামলা করেছে। এবং হোয়াট অ্যাকচুয়ালি দি ডিড তোমরা জানো কিনা, অসংখ্য বন্দীকে আমেরিকান সোলজাররা ধরে নিয়ে গুয়ান্তানামো বেতে তারা হচ্ছে টর্চার করেছে। জানো তোমরা এই জিনিসগুলো কি বাজেভাবে টর্চার করেছে? এবং এই টর্চারের জায়গাটা খুব ইন্টারেস্টিং। দেখো আমেরিকা যেহেতু তাদের হিউম্যান রাইটস তাদের দেশে ফাংশন করে, তাদের দেশে আইন আছে, এই জন্য দেখো আমেরিকান আদালতে কাউকে যদি তোমার হচ্ছে জিজ্ঞাসাবাদ করে বা হচ্ছে রিমান্ডে নেয়, কিছু সুনির্দিষ্ট জিনিস ফলো করা লাগে তাদের। বুঝছো জিনিসটা? ফলে তাদেরকে কোনো ধরনের আইন নীতির যাতে কোনো ধরনের তোয়াক্কা করা না লাগে, এই জন্য তারা বন্দিখানা করেছে আমেরিকান ভূখণ্ডের বাইরে গুয়ান্তানামোতে, যেখানে যাতে কোনো ধরনের তাদের আইনের প্রশ্নের মুখোমুখি না হতে হয়। এবং তারা সেখানকার যে বন্দী, এই বন্দীদের তো কোনো মানবাধিকার নাই, এবং এই বন্দীদেরকে তারা যে কোনো রকম ভাবে টর্চার, কারণ রিমান্ডে নিলেও তো তোমার, কারণ বন্দির সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে এটা নিয়েও তো অসংখ্য তোমার প্রটোকল, চুক্তি, অনেক কিছু আছে না, এই যে তোমার জেনেভা কনভেনশন আছে, অনেক কিছু আছে। সো যাতে কোনো কিছু তোয়াক্কা করা না লাগে, তোমরা দেখছো না তারা মনে করে যে টেরোরিস্টদের এদের জন্য কোনো মানে এদের জন্য কোনো আইন কাজ করে না। বাংলাদেশে বলে না যে টেরোরিস্টদের জন্য কিসের আইন, কিসের আদালত, বলে না আমাদের এখানে অনেকে আলাপগুলা করে না যে ঝুলাই দাও, রেফিউজিদের জন্য কিসের বিচার, ঝুলাই দাও, বলে না তোমার আমাদের এখানে এই জিনিসগুলো প্র্যাকটিস গুলো আছে না। সো আমেরিকা এই প্র্যাকটিস গুলো করেছে ইন দা নেম অফ যে ঝুলাই দাও। হ্যাঁ, এদের টেরোরিস্টদের এদের আবার কি, ফলে তারা দেখবে তাদের নিজেদের দেশের ভূখণ্ডের বাইরে এসে, যেহেতু তাদের দেশের আইন আদালতের মধ্য দিয়ে তারা এই জিনিসগুলোকে মানে এমপ্লয় করতে পারে না, ফলে তারা গুয়ান্তানামো বে করেছে। এবং পৃথিবীর ইতিহাসে কি ভয়ঙ্কর তোমার হচ্ছে বন্দীদের বিরুদ্ধে নির্যাতন, টর্চার করেছে, দেখছো না? তো এই জিনিসগুলো কিন্তু কোনো, এই যে দেখো এই যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর যে এই যে অ্যাম্বিগুইটিস গুলো আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আবার হচ্ছে আনরিজলভড, ইট ইজ স্টিল অ্যাম্বিগুয়াস। যদিও বলা হচ্ছে সোভারেন স্টেট একটাকে আক্রমণ করতে পারবে না, কিন্তু আমরা দেখছি ইন দ্য নেম অফ সো কল্ড হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, সো কল্ড আমি বলছি যে হ্যাঁ তোমার হচ্ছে এটার নাম কি, এই একটা জনগোষ্ঠীকে রক্ষা করার নামে, নারীদেরকে উদ্ধার করার নামে, হ্যাঁ, বোম্বিং করা হচ্ছে, ড্রোন হামলা করা হচ্ছে, এই হামলা করা হচ্ছে, তাই না? তো তোমরা দেখো না যে স্যার ইন আ ওয়ে ইউএস কি তাহলে এগেইনস্ট ইউনাইটেড নেশনস এর ইয়েতে
করলো না, কারণ বাইপাস করছে না ওরা, বাইপাস করছে। হ্যাঁ ইয়েস, ওরা তো এগেইনস্ট, এই প্রিন্সিপালটা তো এগেইনস্ট আর্টিকেল 24 অফ ইউএন চার্টার, তারা তো এটার এগেইনস্টে গিয়েছে। তো তাই না, তারা তো হচ্ছে তোমার এই যে মানে তাদের নিজেদের দেশের যে আইন এগুলোকেও তো তারা বাইপাস করেছে। এবং তোমরা জানো না এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটার নাম কি, হিটলারের প্রথম যুক্তি কি ছিল জানো তোমরা? না, হিটলার কেন প্রথম, হিটলার কিন্তু প্রথম সুন্দরল্যান্ড নামক একটা জায়গা দখল করেছে। কেন সে পোল্যান্ডের ডানজিক দখল করতে গেল, চেকোস্লোভাকিয়া কেন সে দখল করতে গেল জানো? হিস্ট্রি গুলো খুঁজে দেখো, সেখানে সে গিয়েছে কারণ জার্মানদের একটা বিশাল অংশ সেখানে সেসব জায়গায় ছিল। চেকোস্লোভাকিয়া বা সুন্দরল্যান্ড একটা জায়গা ছিল আর কি। গো থ্রু দ্য হিস্ট্রি ইউ উইল বি অ্যামাজড। তো সেখানকার তারা বলতেছে যে তাদের যে জার্মান মাইনরিটিটা দে আর বিং অপ্রেসড, ওই চেকোস্লোভাকিয়াতে তারা হচ্ছে অপ্রেস হচ্ছে, ফলে তাদেরকে রক্ষা করতে হবে। হিটলার তাদেরকে রক্ষা করতে গেছে, হিটলার তাদেরকে রক্ষা করতে যায় হিটলার তাদেরকে এই যে ইন্টারভেনশন, হ্যাঁ তখনও ছিল এখনো আছে, যে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশনের নামে আরেকজনের ভূখণ্ড দখল করা। তো এই যে দখল করা আবার হচ্ছে, আবার এও আছে যেমন অনেক জায়গায় আছে খুব তোমার হচ্ছে খুব ব্রুটাল, যেমন তোমার রুয়ান্ডাতে যখন একটা খুব ব্রুটালি কিল হয়েছে, তোমার মনে আছে তোমাদের রুয়ান্ডা বুরুন্ডির গণহত্যাটা জানো তোমরা কিরকম ব্রুটাল কিল হয়েছে, কিলিং হয়েছে? তোমার ইউরোপের কিলিং গুলো তো এক ধরনের মানে চরিত্রগত ভাবে এরকম ছিল যে ধরো গুলি মারছে সঙ্গে সঙ্গে মরে গেছে, হ্যাঁ একজনে 5-6 জনকে মারছে। কিন্তু রুয়ান্ডার কিলিং গুলো চরিত্রগত ভাবে ভিন্ন। কিভাবে ভিন্ন? কারণ এখানে একজন 4-5 জনকে মারতেছে না, এখানে 5-6 জন মিলে একজনকে মারতেছে, এবং 5-6 জন মিলে যখন একজনকে মারে, এ তো গুলি করে মেরে ফেলতেছে, এ তো আর গুলি করে মেরে ফেলতেছে না, এ প্রথমে তার হাত কাটতেছে, তার পা কাটতেছে, নখ উঠাচ্ছে, তাই না, তারপর তাকে রেপ করছে, তার তোমার হচ্ছে সেক্সুয়াল অর্গান কাটছে, তাই না, কিরকম ধরে ধরে ব্রুটালি কিলিং করছে, তাই না? এই কিলিংটা চরিত্রগতভাবে ভিন্ন। হ্যাঁ দেখা যায় তো মানে এরকমও ছিল রুয়ান্ডার যখন গণহত্যাটা হয়েছে, যে যাকে মেরে ফেলতেছে সে তখন ঘুষ দিচ্ছে যে আমার মরণটা যাতে সহজ মরণ হয়, জাস্ট আমাকে এক কোপে মেরে ফেলো, মানে আমাকে ব্রুটালি 2-3 দিন ধরে আমাকে মানে মেরো না আর কি, বুঝছো? এই ধরনের ব্রুটালিটি গুলো হয়েছে। তোমাদের কাছে অবাক লাগতেছে? দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য রিয়ালিটি, হ্যাঁ দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড। So the thing is that it is the reality. So এই রিয়ালিটি you need to engage with this reality. তো দেখো সেখানে 4 মাস ধরে গণহত্যা হয়েছে, 4 মাস কি আর অনেক বেশি, অনেক লোককে এরকম ভাবে প্রায় 6 লক্ষ মানুষকে তো কুচুকাটা করছে। ইউএন কিন্তু সেখানে at that moment they could intervene there, আর কিন্তু কিছুই করে নাই প্রথম কয়েক মাস। বরং তারা কি করেছে, খুবই কম সোলজার পাঠিয়ে তাদের সুনির্দিষ্ট যে অফিসিয়াল, প্রত্যেক দেশেই তো অন্য দেশের অসংখ্য রাষ্ট্রদূত, কর্মচারী, প্রজেক্ট কোঅর্ডিনেটর অনেকে থাকে না, তাদেরকে উদ্ধার করে বিমানগুলো চলে গেছে, বুঝছো? লোকাল পাবলিকদেরকে কখনো উদ্ধার করে না। ফলে এই আর কি, ফলে বি কশাস অ্যাবাউট ইট ইন দ্য নেম অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। হ্যাঁ এই যে আমার কথা শোনা যাচ্ছে রেহমান? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ইন দ্য নেম অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, মানে জেনোসাইডের সময় না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিন্তা করো ইউএন কতটুকু ইন্টারভেন করেছে, এখানে যে কি পরিমাণ ম্যাস কিলিং হয়েছে 70 এই যে 25শে মার্চের আগে পরে। সো দেখো কিসের ইন্টারভেনশন। সো তুমি দেখো এখানে কিন্তু অসংখ্য, আবার দেখো যে তুমি আইসিসি তে যে ইয়াগুলা হয়, এই হিয়ারিং গুলা হয় এবং জেনোসাইডের যে ট্রায়াল গুলা হয়, কি পরিমাণ পলিটিক্যালি মোটিভেটেড, এগুলো যদি তোমরা দেখতে যে মানে কোনগুলো আলাপ হয় কোনগুলো আলাপ হয় না, মানে দেয়ার আর মিরিয়ড অফ পলিটিক্স বিহাইন্ড ইট। কোনটা ম্যাটার অফ তোমার হচ্ছে জুরিসডিকশন, কোনটা ম্যাটার অফ জুরিসডিকশন, দেয়ার আর মিরিয়ড অফ ইস্যুস। এত দূরে যাও কেন ভাই? একদম কাছের মায়ানমারের উদাহরণটা দেখো না, মায়ানমারে যে এত ভয়ঙ্কর একটা অ্যাট্রোসিটিস ঘটলো, একটা গণহত্যা ঘটলো, চায়না এবং ইন্ডিয়া দুই পক্ষে যায় মায়ানমারের সঙ্গে, দেখছো না তোমরা? বন্ধুত্ব, যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট সেখানে এই যে দেখো ন্যাশনাল ইন্টারেস্ট। সো এখানে কিসের? সো বাংলাদেশ চায়না থেকে পয়সা নিচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো বাংলাদেশ এই দুটো রাষ্ট্রের কাছে বন্দী। সো এই দুটো রাষ্ট্রের কাছে কাউকে, এবং এই দুটো রাষ্ট্র কেউ বাংলাদেশের পক্ষে না ইন টার্মস অফ রোহিঙ্গা কেস, দুপক্ষেই হচ্ছে তোমার মায়ানমারের পক্ষে, বুঝছো? সো বুঝছো জিনিসটা? সো ইন দ্য নেম অফ দেয়ার আর মিরিয়ড অফ ব্লার এরিয়াস তোমার হচ্ছে ইন সো কল্ড সোভারেন্টি এন্ড রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, কারণ সবাই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টের আওতায় আসে না। আবার হচ্ছে দেখা যায় যে কি রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টের নামে কিছু কিছু জায়গায় ইন্টারভেনশন হয়, কোনো কোনো জায়গায় হয় না। আবার কিছু কিছু রাষ্ট্র
রেসপন্সিবিলিটি টু প্রটেক্টের নামে হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশন করছে, কোনো আইন আদালতের তোয়াক্কা করছে না। সো মিরিয়াড অফ ব্লাড ইস্যুস, আনরিজলভড ইস্যুস, স্টিল ইন্টারন্যাশনাল লতে, ইন্টারন্যাশনাল যে ডিবেট গুলোতে স্টিল এগুলো আনরিজলভড। ওকে, অনেক আলাপ করে ফেলছি, তোমাদের 10 মিনিটস অলরেডি আমি এক্সট্রা নিয়ে নিছি। এনি কোশ্চেন, এনিথিং এলস? আমি জানি না তোমাদের সঙ্গে বেশি বেশি আবার আলাপ করে ফেলছি কিনা। ক্লিয়ার সবাই? Yes, sir. Yes, sir. Sajjad, clear? Novel, any question? স্যার Clear, sir. মায়ানমারকে Clear, sir. চায়না আর ইন্ডিয়ার হেল্প করার কারণটা কি স্যার? ওরা আসলে দুপক্ষের কি ভাবে? ইকোনমিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ। মানে চায়না, তোমার মায়ানমারের অবস্থা কিন্তু খুবই ইকোনমিক জায়গায় কিন্তু খুবই করুণ, ইকোনমিক কন্ডিশন খুবই বাজে, কোন ইনফ্রাস্ট্রাকচার নাই, কিচ্ছু নাই। ফলে মায়ানমার অনেক আগ থেকে টোটালি চায়নার উপর নির্ভরশীল। আর চায়না সেখানে র্যাপিড তোমার হচ্ছে ইকোনমিক বুমিং করছে, ইফিজেট করছে, তার একটা স্বার্থ আছে। হ্যাঁ, একটা ইস্যু, বুঝছো? আবার ইন্ডিয়ারও ইকোনমিক স্বার্থ আছে মায়ানমারের সঙ্গে, বুঝছো? যে স্বার্থটা আসলে তাদের বাংলাদেশের কাছে, এই স্বার্থটা আসলে তাদের নেই, বুঝছো জিনিসটা? বাংলাদেশ থেকে তাদের পাওয়ার কিছু নাই, মায়ানমার থেকে তাদের কিছু পাওয়ার আছে, দুপক্ষেরই, বুঝছো? সো পাওয়ার দেনা পাওয়ানোর হিসাব, ওই যে বললাম না, দিন শেষে সেলফ ইন্টারেস্ট। ওই যে যতই বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র বলো, দিন শেষে হচ্ছে সেলফ ইন্টারেস্ট। সো সেলফ রোহিঙ্গা ক্রাইসিসে মেইন কি স্যার প্লেয়ার কি স্যার? চায়না, চায়না, ইন্ডিয়া দুটোই। মানে স্যার চায়না এবং ইন্ডিয়া সমুদ্র যদি বন্দর জোর করে রোহিঙ্গা মানে মায়ানমারকে ধমক দেয়, রোহিঙ্গা বাংলাদেশে থাকে? বাংলাদেশে না থাকে? স্যার, থাকে? তুমি বলো থাকে? না স্যার। না স্যার। তোমার হচ্ছে মায়ানমার তখন জোর করে এসে বাংলাদেশের সঙ্গে ডিল করবে যে ওদের জন্য আলাদা সবকিছু ব্যবস্থা করে দিবে। আজকে যদি বলে যে চায়না বলে যে উই উইল স্টপ অল কাইন্ডস অফ তোমার হচ্ছে রিসোর্সেস, সাপ্লাইজ। হ্যাঁ, সো থিংক অ্যাবাউট, তুমি চিন্তা স্যার করো পরের দিন বন্দর নীতিটাই মায়ানমার ছিল স্যার করবে। নাকি স্যার? হ্যাঁ, মানে স্যার এই কাহিনীটা স্যার কি স্যার বুঝি না স্যার। মানে চায়না স্যার চাইছিল বাংলাদেশে হচ্ছে সমুদ্র বন্দর করতে স্যার, বাংলাদেশ দেয় নাই ওইটা, মানে ইন্ডিয়ার চাপে পড়ে। হ্যাঁ, বাংলাদেশে তো বন্দর দেয় না, এটা মায়ানমারে করে ফেলছে পরে। না না, শুধু বন্দর না, এখানে আবার ইকোনমিক জোনের ইস্যু আছে। হ্যাঁ, না বাংলাদেশ, শুনো, বাংলাদেশ তো তিনটা চাপে আছে। বাংলাদেশ চায়নার চাপ, কারণ বাংলাদেশের অর্থনৈতিক জায়গার সাথে বিনিয়োগ বেশি হচ্ছে চায়নার। হ্যাঁ, বাসা আবার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ারও প্রচন্ড স্ট্রেস আছে বাংলাদেশের উপর, আবার আমেরিকা। সো তিনজনকে খুশি রেখা ফ্যামিলি চালানো কিন্তু অনেক টাফ। আমি জানি না তোমাদের ফ্যামিলিতে মাকে খুশি রাখা, বউকে খুশি রাখা, মানে সবাইকে খুশি রাখার মানে অসংখ্য দেখো না। তো তোমার তিনটা জিনিসগুলো কিন্তু এখানে রিয়েলি টাফ। এখানে দেয়ার আর মিরিয়াড অফ ইস্যুস, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, লাইক ফ্যামিলিয়াল রিলেশনশিপ। সো তুমি দেখো যে এই যে আমেরিকাকে খুশি রাখলে ভারত বেজার, চায়না বেজার, চায়নাকে খুশি রাখলে ভারত। সো দেয়ার আর মিরিয়াড অফ ইস্যুস। তো বাংলাদেশ কিন্তু সবাইকে দিয়েছে, দেখা যায় কি বাংলাদেশ চায়নাকে ব্রিজ বানাতে দিচ্ছে, ইন্ডিয়াকে কোনটা একটা জানিয়ে দিচ্ছে, আবার আমেরিকাকে বঙ্গোপসাগর, মানে মিলাই ঝুলাইয়া চাচ্ছে বাংলাদেশের স্টিল ট্রাইং টু ডু মানে দ্য বেস্ট, মানে একটা ব্যালেন্স করার জন্য চাচ্ছে সকল গোষ্ঠীর সঙ্গে সাথে নিয়ে, ওই যে বলে না। কিন্তু স্টিল দেয়ার আর প্রবলেমস, কারণ বাংলাদেশে পটুয়াখালীতে যেখানে গভীর সমুদ্র বন্দর বানানোর প্রায় খুব যে এটার ফিজিবিলিটি অর সামথিং, দেয়ার আর মিরিয়াড অফ ইস্যুস, আনরিজলভড ইস্যুস রয়ে গেছে। সরকার নিজেই এটা নিয়ে ভাবতেছে, বুঝলো না? দেয়ার আর মিরিয়াড অফ ইস্যুস। ওকে, এনি কোশ্চেন? ইউএন তো সবগুলো কান্ট্রিকে মিলে, তো একটা কান্ট্রিতে যদি খুব ভয়ঙ্কর ভাবে জেনোসাইড হচ্ছে, তো ইউএন শুড ইন্টারভিন। কিন্তু অনেক সময় ইউএন কেন ইন্টারভিন করে না, আমি বুঝলাম না। ওই যে ইউএন তো মানে অরবিট্রারি কেউ না, ইউএন তোমাকে বলছে ইউএন যখন কোন একটা ডিসিশন নেয় তখন ওই যে একটা ব্যালেন্স আছে না, যে ভ্যাটো পাওয়ার ক্ষমতা সম্পন্ন 5টা রাষ্ট্র আছে, চায়না, রাশিয়া, তারপর হচ্ছে আমেরিকা, তারপরে ইউকে আছে না, রাষ্ট্রগুলো আছে না। সো দেখা যায় যে কি চায়না, ফ্রান্সও আছে। তো দেখো, সো আমেরিকা এখন চাইবে হচ্ছে মায়ানমারের উপর এক ধরনের মানে এক ধরনের অবরোধ আলাপ করতে, এই সেই অনেক কিছু করতে চাইবে, তাই না? কারণ আমেরিকার স্বার্থ আছে, আমেরিকা অ্যাফ্রেড অফ বে অফ বেঙ্গল, যে চায়না সব দখল করে নিচ্ছে, এই নিচ্ছে। আমেরিকার একটা জিওপলিটিক্যাল এক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, ফলে সে চাচ্ছে যে মায়ানমারের বিরুদ্ধে এক ধরনের তোমার হচ্ছে অবরোধ আরোপ করে কিছু একটা করে ফেলতে। কিন্তু সে যখনই কিছু একটা চাচ্ছে, চায়না আবার ভেটো দিয়ে দিচ্ছে, বুঝছো জিনিসটা? স্যার ভেটো কি একটা পড়লেই বাতিল হয়ে যায় সব? হ্যাঁ, একটা পড়লে সব ডিসিশন বাতিল হয়ে যায়।
কিছু করতে পারে না। যেরকম রুয়ান্ডাতে যে ইয়েটা হলো জেনোসাইড, ওইটাই মাত্র সার্চ দিচ্ছিলাম, ওখানে নাকি কোনো কান্ট্রিরই কোনো পলিটিক্যাল জিওপলিটিক্যাল ইন্টারেস্ট ছিল না, ওই জন্য কেউ ইন্টারভিউ করে নাই। ইয়েস ইয়েস, দ্যাটস রিয়েলি এইটাই তো আমি প্যাথেটিক। তোমাকে বলছি না যে রেসপেক্ট টু প্রোটেক্টের আওতায় কে আসবে না আসবে, দ্যাট ইজ অলসো পলিটিক্যালি মোটিভেটেড। তার স্বার্থ না থাকলে সেখানে সে আসবে না। রোহিঙ্গাদেরকে নিয়ে এদের কোনো স্বার্থ নাই। সো এই জন্য তারা বলতেছে যে বাংলাদেশে তারা প্রচুর পরিমাণে পয়সা দিবে, বিকজ এরা হচ্ছে বোঝা, বার্ডেন ফর দেম, তো জিনিসটা। সো হচ্ছে তাদের জন্য তো এটা বোঝায়, এইটা তারাও তো তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট। তোমরা জানো যে রোহিঙ্গাদের প্রত্যেকটা ঘর বাড়িকে ডেমোলিশ করে চায়না সেখানে বড় বড় বিগ বিগ তোমার ইন্ডাস্ট্রি গুলো সেখানে ডেভেলপ করেছে, তাদের ঘর বাড়ি সব মুছে ফেলছে, যে সেখানে যে চিহ্নও নাই যে তাদের যে ম্যাসাকার গুলা করা হয়েছে, চিহ্ন উঠে ফেলছে, বুঝছো জিনিসটা। তো রুয়ান্ডাতে সেখানে কারো কোনো স্বার্থ ছিল না, ওই রাষ্ট্রে কারো কোনো স্বার্থ না, এটা একসময় বেলজিয়ামের কলোনি ছিল, বুঝছো জিনিসটা। সো কে রেসপেক্ট টু প্রোটেক্ট, সরি রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট আর টু ফির অধীনে আসবে, দ্যাট ইজ অলসো পলিটিক্যালি মোটিভেটেড। সো তুমি আমি আমার তোমার লাইফ মানে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টের আওতায় আসতেও পারে, যেহেতু আমরা ঢাকার সো কল্ড আরবান এলিট, কিন্তু রুরাল কাউকে হ্যাঁ সো কল্ড, এই যে এখন তো বাংলা মানে আই এম অ্যাফ্রেড অফ ইট, মানে বাংলাদেশের আই এম অ্যাফ্রেড অফ ইট। তোমরা এখন দেখতেছো না যে হোল ইন্ডিয়াতে কি হচ্ছে ইন দ্য নেম অফ সিএ নাকি একটা নাম শুনছো না তোমরা? কি ফার্মার্সদের ইয়েটা? নো 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 নো, এই যে সিএএ স্যার এনআরসি সিএ, এনআরসি শত শত মানুষকে নিয়ে বন্দি করে ফেলতেছে, কেউ কিছু বলতেছে, একটু শব্দ করতেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, আসামে কত মানুষকে। সো দে আর নট আন্ডার দা কেন স্যার কাশ্মীরে যা হচ্ছে স্যার? না না, কাশ্মীরে ডিফারেন্ট, কাশ্মীরটা তো পলিটিক্যাল ইস্যু আছে সেখানে, তোমার পাকিস্তান ইন্ডিয়া দ্যাট ইজ ডিফারেন্ট। বাট ইন্ডিয়াটা চিন্তা করো, মানে এই যে তোমার হচ্ছে এই যে তোমার আসামেরটা চিন্তা করো, যে নিরীহ মানুষদেরকে ধরে ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া হচ্ছে, বুঝছো জিনিসটা। সো সেখানে কোনো তোমার কোনো আলাপ আলোচনা নাই। সো দিজ আর দ্য ভেরি ভেরি তোমার হচ্ছে আনরিজলভড, মানে এই যে ব্লার এরিয়াস। ক্লিয়ার মাসুদা? ইয়া ক্লিয়ার সবাই? Yes, sir. আবার দেখবা কেউ কেউ কিছু কিছু বিষয় আলাপ করে, যেমন আমেরিকা দেখবা যে তারা উইগুর নির্যাতন নিয়ে তারা খুবই সচেতন, হ্যাঁ। আবার তারা এটার নাম কি অন্য অন্য ধরনের আরেক নির্যাতন নিয়ে তারা দেখে চুপচাপ, তাদের ওই যে ডিআর কঙ্গো বা ওই জায়গায় তাদের একটা তোমার হচ্ছে ইন্টারেস্ট আছে, তাদের পছন্দের সরকার তোমার জেনোসাইড করতেছে, তারা টোটালি তোমার হচ্ছে ব্লাইন্ড আই, 71 এ যেরকম ব্লাইন্ড আই ছিল, হ্যাঁ। সো তাই না, পাকিস্তান অ্যাট্রোসিটিজ নিয়ে তারা ব্লাইন্ড আই ছিল না। তো দেখো এই যে এটা মোস্টলি এই যে এই জন্য বলে আর কি, ইউজ এন্ড অ্যাবিউজ অফ দ্য হিস্ট্রি, ইউজ এন্ড অ্যাবিউজ অফ দ্য হিউম্যান রাইটস। দেখো না তারা কি পরিমাণ প্যালেস্টাইনে তারা আজকে বছরের পর বছর, দশকের পর দশক হিউম্যান রাইটস ভায়োলেশনে তারা হচ্ছে এক ধরনের, তাই না, সাপোর্ট দিয়ে যাচ্ছে না। সো এই যে দেখো এই যে মানে এই যে দেয়ার আর, এটাকে কি বলবো, যে পারপ্লেক্সিটিস, দেয়ার আর অ্যাম্বিগুইটিস উইদিন দ্য হিউম্যান রাইটস ডিসকোর্স। ওকে ওকে Yes, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে হ্যাঁ বলো। পলিসি ব্রিফ নিয়ে কবে হবে স্যার? আচ্ছা আমরা হচ্ছে নেক্সট ক্লাসটা শেষ করি যে ফরেন পলিসি নিয়ে, ওটা শেষ করে নিই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওই ক্লাস শেষ করি ফরেন পলিসির জন্য কি ফরেন নেক্সট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফাহমিদা যেটা আপলোড করেছে, ফাহমিদাটা, হ্যাঁ দেখে নিও। বাই বাই, টাটা। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।